for 2 years, and excessive menstrual flow with lower abdominal heaviness for the last 1 year. Her menarche was at the age of 13 years old with irregular menstruation for 3 to 5 days. For regular menstruation, ঠিক আমি শুনতে পাচ্ছিলাম না তোমাকে বলো আবার বলো sorry. হ্যাঁ আবার বলো তো বাবা ম্যাম এখন শুনতে পাচ্ছেন? ইটস ফাইন যে ম্যাম প্রথম থেকে বলবো? না না মাঝখানে তুমি তোমরা কি সব শুনেছো? তোমরা শুনতে পেয়েছিলে সবাই? না ম্যাম শুনতে পাওনি? তাহলে শুরু থেকে শুরু করো। জি ম্যাম Ma'am, I'm presenting my case of Mrs. X, age 35 years old, who presented with swelling of abdomen for 2 years, excessive menstrual flow for the last 1 year, and lower abdominal heaviness for 1 year. According to the statement of the patient, she was relatively well and regular menstruating woman 2 years back. Then she developed flow with lower abdominal heaviness. She said that she had experienced menarche at the age of 13 with regular menstrual cycle, which lasted for 3 to 5 days. Nowadays, her menstrual flow has progressively increased, which lasts for 10 to 15 days, and sometimes there are periods without cessation of menstrual flow. She uses and with constipation. She has a history. She has a history of infertility. She has two children with a history of infertility. Her first child was conceived via ovulation induction. বাবা এখন একটু ঠিক আছে ও কিন্তু হিস্ট্রি প্রেজেন্ট টেন্স বলছে এবং ও এতটুকু বলেছে যে ব্লিডিং নিয়ে টোটালি বলছে ডিফিকাল্টি ইন ম্যাচুরেশন এন্ড কনস্টিপেশন এভরিথিং ডান এখন ইয়ে রুদমিলা জামিল শুনতে পাও রুদমিলা জামিল ম্যাম ওর মনে হয় মাইকটা নষ্ট আচ্ছা আচ্ছা তাসিন ফেরদৌস কথা বলতে পারছো আচ্ছা বলো এখন তুমি কি আর কিছু অ্যাড করতে চাচ্ছ এই হিস্ট্রি প্রেজেন্ট টেন্সে ইয়ে যেটা বলেছে বাউল হ্যাবিট ব্লাডার হ্যাবিট হয়েছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি টোটাল বলা হয়েছে এর সাথে কি আর কিছু অ্যাড করতে চাচ্ছ ম্যাম করতে চাচ্ছ না ম্যাম হ্যাঁ করতে পারো এখানে দুটো জিনিস আছে যদি এরকম হয় যে একটা হলো বাউল এন্ড ব্লাডার হ্যাবিট ইজ নরমাল বলে প্রবলেমটা বলেছে দিস ইজ গুড ইনাফ আর যদি এটা এরকম হতো যে পেশেন্ট কেম টু ইউ ফর দ্য ইনফার্টিলিটি ট্রিটমেন্ট since she had the history of infertility treatment and first pregnancy occurred after ovulation induction and after that she had the another pregnancy which ended up with the mid-trimester abortion সেক্ষেত্রে তুমি বলতেই পারো যে তাহলে as a consequence of that তার মানে she had the history of infertility and first pregnancy done occurred after the ovulation induction
and ended up successfully, but the second pregnancy ended up with the mid-trimester abortion. Now she is again very much anxious about her future pregnancy, and she came to you for the management. এটা কিন্তু একটা হতে পারে, বাট জি ম্যাম। কি বলে টুইঙ্কল, তোমাকে যেটা বলছি, আমি কিন্তু এই জিনিসটা মেনশন ইচ্ছা করে করি নাই। এটা করতে গেলে হবে কি, তোমাদের পরীক্ষাটা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সেই কারণে আমি জাস্ট তোমাকে বলতে চাচ্ছি যে সে লাম্প পেয়েছে এবং তার সাথে ডিফিকাল্টি মিকচুরেশন হয়েছে। এট দ্য সেম টাইম শি ইজ হ্যাভিং দ্য constipation and the heaviness on the lower abdomen, and with that complaint she attended the outpatient department from where she was admitted in the hospital. ঠিক আছে? তো তুমি যেটা বলছিলে যে তার আগে অ্যাবর্শন হয়েছিল এবং তার যেটা আর্লি প্রেগনেন্সি, তার ইনফার্টিলিটি, এটা তুমি তখনই বলবে যে যদি তুমি মনে করো এখনো তুমি ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করতে চাও, যে শি ইজ ট্রাইং ফর প্রেগনেন্সি সিন্স লাস্ট 2 years বাট শি ডাজন্ট হ্যাভ দ্য আনসার, এবং সে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি তুমি ওইটা বলবে। আর যদি তোমাকে ওইটা বলতে না হয় তাহলে দরকার নাই, সেক্ষেত্রে তুমি আর ওইটাতে অ্যাড না করে তুমি ওই জাস্ট লরেডোনাল পেইন and constipation and the difficult micturition বলে তোমাকে শেষ করে দিলে তোমার জন্য পরীক্ষাটা ইজিয়ার হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ম্যাম। সো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস কিন্তু তোমাকে বলে দিবে তোমার কোয়েশ্চেন্স গুলো কোন দিকে চলে যাবে। ঠিক আছে না? আচ্ছা, এবার বলো, আবারও চলে যাই কোরাস কাছে, টুইঙ্কেল কাছে। হিস্ট্রি অফ পাস্ট ইলনেস বলো। জি ম্যাম। তোমার হিস্ট্রি অফ প্রেজেন্ট জি ইলনেস ম্যাম। ভেরি গুড, খুব ম্যাম, সুন্দর বলেছো। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি উইথ দ্য হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। এবার বলো হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। ma'am, ji. Ma'am, she has a past history of spontaneous abortion at 16 weeks. Her second pregnancy was spontaneously conceived, but was Mamani, this is present. the obstetrical history. This is not the history of past illness. So history of past illness তুমি কোনটা কোনটা বলবে? একটা হচ্ছে হলো যে তার abdominal pain, whether she was suffering from the urinary tract infection, and whether she had the history of the IBS, whether she had the history of the thyroid disorder for this menorrhagia. তার মানে any disease which may interfere the situation of the present pregnancy, present situation is the history of past illness. So তুমি এই জিনিসটা এইভাবেই বললে ভালো, অথবা she had the history of the endometriosis, she had the history of the polycystic ovarian syndrome. So these has to be with the history of past illness. কিন্তু বাকি যেটা তুমি বলছো this is again good, সেটা হলো যে আমরা অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে আমরা সেই জিনিসটা বলবো। ঠিক আছে? আর ইউ ক্লিয়ার অ্যাবাউট ইট? আমি সবাইকে বলছি, সঞ্জিদা, মোহাম্মদ ইমরান, তামান্না, আনজুম, তোমরা একটু রেসপন্ড করো। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কি বলছি আমরা? জি ম্যাম, জি ম্যাম। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস ম্যাম। বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস চলে গেল। আচ্ছা, এরপরে পাস্ট মেডিকেল হিস্ট্রি, পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি বলো তো তামান্না, যে তুমি রিলেভেন্ট কি হিস্ট্রিটা হিস্ট্রি অফ পাস্ট ইলনেস হিসেবে চিন্তা করতে পারছো এখানটায়? পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি কিছু চিন্তা করতে পারছো এখানে যে ইম্পর্টেন্ট আছে কিনা? কেউ চিন্তা করতে পারছো? তার তো এমনও হতে পারে she had the history of the previous myomectomy, she had the history of the previous ovarian cystectomy, isn't it? তাহলে পাস্ট সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে অথবা তার ডিএনসি আছে। আমরা তো এই যেটা কিনা আমাদেরকে কোরাইশি বললো যে তার পাস্ট ইয়েতে বলছে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন, সে তো জানেনি whether it is ended up with the abortion, তার ডিএনসি করেছে কিনা। ডিএনসি থাকলে সেখানেও আমরা বলতে পারতাম she had the history of the DNC without any post DNC complications, অথবা থাকলেও আমরা বলতাম যে she had the history of the DNC followed by infection and she was treated for that. সো তাই যদি হয়ে থাকে তাহলে ওই যে ইনফেকশনটা হয়েছিল পোস্ট সার্জিক্যাল ইনফেকশন, যেটা কিন্তু প্রেজেন্ট প্রেগন্যান্সির জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু টু থিঙ্ক। সো এই কথাগুলো কিন্তু আমরা এখানে বলে ফেলবো। ওকে, বুঝতে পারছো বাবু? বুঝতে পারছো কি পারো না? জি ম্যাম। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার আবারও চলে যাই আমরা টুইঙ্কেলের কাছে। টুইঙ্কেল এরপরে কি পড়বে? জি ম্যাম, এরপরে ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞেস করবো ম্যাম। বলো কি বলছো, ফ্যামিলি হিস্ট্রি কি ছিল?
Ma'am, she has a her mother, her family history presented. Her family history is her mother had a fibroid, and her sister was also presented with infertility with endometritis. Endometriosis. Metriosis, ma'am, Endometriosis. endometriosis. Yes, very good. Ji, ma'am. So do you think that this history has got some positive relation with the present condition of the patient? Yes, ma'am. How come? কিভাবে? Ma'am, mother যেমন fibroid ছিল, so family history. Yes. So if the family history of the fibroid is there, in that case, there will be positive Familial হতে symptoms পারে। increase the incidence. This is জি, number ma'am. one. এছাড়া আর কিছু? Why the endometriosis? তো বলতে পারবে? Fibroid has got very good correlation with some other diseases. তার মধ্যে কি ফাইব্রয়েডের সাথে অ্যাডনোমাইসিস থাকতে পারে, ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, ফাইব্রয়েডের সাথে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে, ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া থাকতে পারে, ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকতে পারে। So these are the positive correlations. So whenever the patient has got the fibroid, আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে তার সাথে endometriosis আছে কিনা, and top of everything, fibroid will be associated with the infertility. Fibroid, because of the fibroid plus adenomyosis, because of the fibroid with endometriosis, because of the fibroid with pelvic inflammatory disease, সবগুলাই কিন্তু আমাদের ফার্টিলিটির জন্য খুবই একটা ডিসগ্রেসফুল সিচুয়েশন। সো এটা কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট হিসেবে আমরা নিচ্ছি। ঠিক আছে, যে একটা হলো ফ্যামিলি হিস্ট্রি, যদি তার সিস্টারে যদি এন্ডোমেট্রিওসিস থাকে, তারও কিন্তু এন্ডোমেট্রিওসিস হওয়ার চান্স থাকে। আর এখানে কিন্তু তোমাদেরকে আমি একটা ক্লু দিয়েছি যে শি ইজ হ্যাভিং দ্য লোয়ার অ্যাবডোমিনাল পেইন, and this is why এই লোয়ার অ্যাবডোমিনাল পেইনের সাথে তার কি সিভিয়ার ডিসমেনরিয়া আছে কিনা। জাস্ট এ মিনিট। হ্যাঁ, 14, হ্যাঁ 14 আজকে হলো, হ্যাঁ পজিটিভলি। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা এইভাবে জানতে চাইবো। ওকে, বুঝতে পেরেছো? সো তোমরা প্লিজ অ্যান্সারটা লিখে ফেলো। তোমাকে ঠিক এই জায়গাটায় এক্সামিনার ঠিক এইভাবে কোশ্চেনটা করবে, সো ডু ইউ থিঙ্ক দ্যাট দ্যার ইজ আ কোরিলেশন বিটুইন দ্য হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি? তোমরা বলবে যে ইয়েস। সো তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট মাইট বি দ্য আদার পসিবল কোমরবিডিটি অর দ্য গাইনোকোলজিক্যাল সিচুয়েশন হুইচ মে অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রেজেন্ট, তোমার প্রেজেন্ট সিচুয়েশন। তখন কিন্তু তোমাকে এই কথাটা বলতে হবে, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, endometrial hyperplasia, endometrial carcinoma, at the same time infertility. Clear? লিখেছো তোমরা? জি, ম্যাম। ওকে, তাহলে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস চলে গেছে, পাস্ট তার মানে তার ফ্যামিলি হিস্ট্রিও চলে গেছে। এরপরে এনিথিং এলস, আর কিছু চাও তোমরা? হিস্ট্রিতে আর কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? আমার তো আছে। ড্রাগ হিস্ট্রি কে বলবে? টুইঙ্কেল, ড্রাগ হিস্ট্রি। আচ্ছা, জি, ম্যাম। ফলো দ্য, আমাদের এখানে পজিটিভ ড্রাগ হিস্ট্রি কি কি জিনিস আমরা জানতে চাই, কোন ড্রাগ হিস্ট্রিটা ইম্পর্টেন্ট আমাদের? ইম্পর্টেন্ট ওয়েদার শি হ্যাড এনি ট্রিটমেন্ট ফর দ্যাট সিচুয়েশন। তার মানে সে কি কি নিতে পারতো? এই যে তার মেনোরেজিয়া আছে, মেনোরেজিয়ার জন্য শি মাইট হ্যাভ টেকেন দ্য ট্রানএক্সামিক অ্যাসিড, শি মাইট হ্যাভ টেকেন দ্য ACTA, শি মাইট হ্যাভ টেকেন দ্য hormonal contraceptives, she might have taken the other hormones like progesterone or GnRH. So এই জিনিসগুলো সে নিয়েছে কি নেয়নি, এই লিখে রাখো যে এই জিনিসগুলো আমাদের জানবে। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে কোন কোন ড্রাগ হিস্ট্রি থাকতে পারে, অথবা বলতে পারে কনজারভেটিভ ম্যানেজমেন্টে কি কি ড্রাগ দেওয়া যায়। আর এখানে একটা হিস্ট্রি আমাদের টুইঙ্কেল আমাদের নিতে হতো, আমি ইচ্ছা করে বলিনি যে তোমাদের দিকে কোয়ারিটা আসুক। সেটা হলো যে whether she had been treated with any other medical treatment earlier, এবং যদি থাকে তাহলে এটাও বলতে হবে, আর যদি সে উইদাউট এনি ট্রিটমেন্ট থাকে তাহলে এটাও বলতে হবে she did not কি বলে যে taken any sort of treatment prior to this admission। এই কথাটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে টুইঙ্কেল, বুঝতে জি, yes, পেরেছো? ma'am. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টোরি। ঠিক আছে, এইবার আমরা আনিকার কাছে চলে যাই। টুইঙ্কেল অনেকক্ষণ কথা বলেছে। আনিকা কোথায়? Yes, ma'am. ওকে, তুমি এখন বলো, ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে শুরু করো। Ma'am, clinical examination, ma'am, general examination, patient is anemic with a grade of +2, 2+. Pulse is 100.5. বলি না, +2+ আমরা বলি না, এটা তোমাকে বোঝানোর জন্য বলেছি। বাট তুমি যখন বলবা she is found to be moderately anemic, এটা বলতে হবে she is found to be।
কারণ মডারেট 2+ or সিঙ্গেল প্লাস এটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইয়ের এক্সপ্লেনেশন কিন্তু নেই। আমি দেখলে আমাকে সাদা লাগছে, অথবা আই ক্যান কম্পেয়ার উইথ মাই হ্যান্ড, বাট আমি কখনোই তাকে কনফার্ম বলতে পারবো না সে এনিমিক কিনা। সো শি সিমস টু বি এনিমিক, মডারেটলি এনিমিক। তারপরে Patient seems to be moderately anemic. Patient pulse rate is 100.5 beats per minute. Her blood pressure is 110 by 70 millimeter of mercury. And other systemic examinations did not show any abnormalities. In parabdominal examination, there on inspection, the lower abdomen is swollen, or lower abdomen is distended. There is, and ম্যাম দেন হচ্ছে স্কিন চেঞ্জের ম্যাম কোনো যদি স্কিন চেঞ্জ থাকে তাহলে ওটা মেনশন করতে হবে। এন্ড ম্যাম হেয়ার ডিস্ট্রিবিউশন কোনো স্কার মার্ক আছে নাকি ওগুলো মেনশন করতে হবে। And after that, ma'am, palpation, there is a lump in the lower abdomen up to the level of the umbilicus, which is firm in consistency, irregular in with irregular margin, moves side to side, but not above downwards. Tenderness is absent. And examination. Okay, now I'm telling you there is a lump in the abdomen. Okay, so the examination, you just tell me. Lump in the abdomen. And কি কি জিনিস দেখবো, না how can I differentiate whether this is not that thing, কি করে বুঝবো? A lump and আমরা এইভাবে বলি না, আমরা ফার্স্টে বলি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। এখন বলো এটা করে। ম্যাম on inspection, overall skin condition, any color change, is there any discharge coming out from the lump? তো লাম্প থেকে আসতে পারে না রে মা, এটা কেন বলবো আমরা এরকম কথা? ফার্স্ট অফ অল আমরা কি বলবো বলো তো? আমরা ফার্স্ট অফ অল যেটা বলবো যে আমরা দেখছি অ্যাবডোমেন ইজ ওয়েদার ইট ইজ ইউনিফর্মলি এনলার্জ অর নট। যদি ইউনিফর্মলি এনলার্জ হয় তাহলে ইউনিফর্মলি এনলার্জ হবে, যদি ইররেগুলার হয় তাহলে ইররেগুলার হবে। এরপরে বলবো যে এনিথিং এলস ইন দা না, এরকম থাকতে পারে যে কোনো স্কার মার্ক আছে। So if there is a scar mark, তাহলে scar mark whether it is longitudinal অথবা transverse অথবা oblique বা যেভাবে থাকে আমরা সেটা বলবো। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে তার স্কিন হেয়ার ডিস্ট্রিবিউশনটা কেমন। যেরকম ও হলো একটা ইনফার্টাইল পেশেন্ট, আমরা যদি দেখি যে হেয়ার ডিস্ট্রিবিউশনে যে the lower abdomen is totally একেবারে হেয়ারি, তখন আমার কিন্তু একটা জিনিস মাথায় আসবে যে she might be a patient of the PCO। PCO তে কি থাকে যে ইনফ্রাআম্বিলিক্যাল অনেক থাকে, হেয়ার থাকে, অ্যাবনর্মাল পিগমেন্টেশন আছে কিনা, তারপরে আমরা দেখবো যে কোনো ভাস্কুলার চেঞ্জ আছে কিনা, সেই জিনিসগুলো ইন্সপেকশনে দেখছি। অ্যান্ড ভিজিবল কোনো পেরিস্টালসিস কিনা সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসি হলো পালপেশন। পালপেশন এগেইন সুপারফিশিয়াল এন্ড ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশনে আমরা জাস্ট ফার্স্ট অফ অল আমরা যখনই পালপেট করবো হাড়টাকে, এটা কিন্তু সবসময় দেখি যে আমি হাড়টাকে এরকম করে, আর তোমাকে বলতে হবে যে তোমাকে বলে যে হোয়াট আর দ্য প্রি কন্ডিশন টু সি দ্য পেশেন্ট, তুমি তখন বলবা যে ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস ইউরসেলফ, তারপরে তার থেকে ইয়ে করবে, সেলফ এক্সপ্লেনেশন করবে এবং তার কাছ থেকে পারমিশন নেবে যে ওয়েদার she is capable of মানে doing the examination। so তাকে বলতে হবে যে মা আমি তোমাকে একটু এক্সামিন করবো, করে আমাকে দেখতে হবে যে কি রকম সমস্যা আছে, কোনো কষ্ট হবে না, যদি কোনো কষ্ট হয় একটু বললে আমি তাহলে বন্ধ করে দিব, এবং আমি আমার পরিচয়টা দিব, যদি সে নোয়িংলি যদি সে আমাকে অ্যালাউ করে টু এক্সামিন মাইসেলফ, ইন দ্যাট কেস আই ক্যান অ্যালাউ টু এক্সামিন হার। সো এই জিনিসটা আমাদের গেল। এরপরে আমরা যেটা করবো যে এক্সামিনেশনটা তাহলে আমরা দেখছি এটা কিন্তু প্রি কন্ডিশন। এরপরে কি করতে হবে, গুড এক্সপোজার অফ দ্য লাইট, প্রপার পজিশনিং করতে হবে, কোন জায়গাটা আমরা করবো সেটা দেখতে হবে। যেরকম একটা পেশেন্টকে যদি আমি এখন
parvaginal examination করি, it is not possible to the examination table and ওকে নিয়ে যেরকম আমরা যদি একটা প্রলাপস করি তাহলে কিন্তু I need to take the patient in the corner of the table and then the total position, that means the dorsal position or the lithotomy position, proper lighting at the presence of the one attendants, তারপরে কিন্তু I am allowed to do the examination and the upper abdomen has to be covered up with the extra তাহলে তুমি যখন এক্সামিনেশন করবা এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আসবে এবং তুমি এক্সামিনেশনটা যখন করছো তখন তুমি বেডের কোন পাশে দাঁড়িয়েছো, whether you are in the right side or the left side, you have to be present in the right side of the table. এক্সামিনেশন অনেক সময় এরকম হয় লেফট সাইডে দাঁড়াও এবং যেটা হয় যে লেফট সাইডে দাঁড়ানো মানে পরীক্ষা কিন্তু ফেল, একদম স্ট্রেট ফরওয়ার্ড। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে তুমি শুরুতেই বলবা যে আমি কাউন্সেলিং করব, আমি প্রপার এক্সপ্লেনেশন করব, আমি তার কাছে পারমিশন সিক করব এবং আমাকে জানাতে হবে ফর হোয়াট পারপাস আই এম ডুইং দ্য এক্সামিনেশন ফর হারসেলফ, তার ট্রিটমেন্টের জন্য দরকার আছে। তুমি যদি বলো যে আমি তোমাকে দেখে আমি ইয়ে করতে চাই তাহলে তো পেশেন্ট অ্যালাউ করবে না। আচ্ছা, এরপরে তোমাকে বলতে হবে যে পেশেন্টকে যেটা আনএক্সপোজ এরিয়াটা টোটালি কভার করে রাখতে হবে অ্যান্ড যে এরিয়াটাকে আমি এক্সামিন করছি সেই এরিয়াটাকে প্রপার এক্সপোজার করতে হবে বাই দ্য প্রেজেন্স অফ ওয়ান অ্যাটেন্ডেন্স। তার মানে একজন সিস্টার হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, পেশেন্টের লোক হতে পারে, সেটা কিন্তু থাকতে হবে এবং আমাকে প্রাইভেসি হ্যাজ টু বি মেইনটেইনড। আমি এক্সামিন করছি একটা ওয়ার্ডের মধ্যে চারিদিকে খোলা লোকজন দেখছে, তার পিভি করছি, ক্যানট বি। সো তাকে ফুল অফ রেসপেক্ট করতে হবে এবং প্রপারলি আমাকে এই জায়গাটাকে কভার করে দিতে হবে। এরপরে আমি ইন্সপেকশন করলাম, তারপরে পালপেশন যখন করবো, যে বললাম হাতটাকে এরকম করে, তোমার এক্সামিনার কিন্তু দেখবি যে তুমি হাতটাকে রাব করেছো কিনা। তোমরা সবাই এখন একটু রাব করে ফেলো, তাহলে হবে কি তোমাদের এই এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। সবাই রাব করো। আচ্ছা, এরপরে তুমি পালপেট করতে থাকবা। এখন কোয়েশ্চেন যে পালপেটটা আমি কোন সাইড থেকে করব। পালপেটটা তুমি অ্যাজ পার ইউর চয়েস যে কোনো সাইড থেকেই করতে পারো, এরকম কোনো নিয়ম নাই যে ডান দিক থেকে কিন্তু বাম দিক, কিন্তু তুমি পালপেট করবা অলওয়েজ উইথ দ্য পালপেবল এই যে জায়গা দিয়ে। তুমি এরকম আঙুল দিয়ে যদি এরকম করো তাহলে কিন্তু এক্সামিনার বুঝবে যে তুমি দেখোনি। তার মানে আমি খুব নাইসলি হাতটাকে প্লেস করে জাস্ট এইভাবে ইয়ে করে আমি দেখে নেব পালপেট করে কি দেখবো, ফার্স্ট অফ অল দেখবো যে কোনো টেন্ডারনেস আছে কিনা। তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করবে যে হোয়াট ডু মিন বাই টেন্ডারনেস। তার মানে কি, টেন্ডারনেস মানে কি, যে তুমি যখন ভিজুয়ালি যখন পেইনটা ফিল করবে সেটা টেন্ডারনেস। তুমি একটা জায়গায় চাপ দিচ্ছ তখন পেশেন্ট ইজ ফিলিং পেইন, দ্যাট মিন্স দিস ইজ টেন্ডার। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা আমি দেখলাম। টেন্ডারনেস দেখার পরে এরপরে আমি কি দেখবো যে কোনো অ্যাসাইটিস আছে কিনা। অনেক সময় আমরা পালপেট করতে গিয়ে দেখি যে আই ক্যানট পালপেট ইট প্রপারলি বিকজ free fluid present. So whenever the free fluid present in the abdominal peritoneal cavity is called the ascites. So ascites আছে কিনা সেই জিনিসটা আমাকে দেখে নিতে হবে। এরপরে আমি যেটা করছি যে ইয়েতে পালপেট করে আমরা দেখছি যে কোন জায়গাটায় আমরা মাছটা পাচ্ছি। তো আমরা এখানে মাছটা পেয়েছি কোন জায়গাটা, আমাদের এরিয়াগুলো ভাগ করতে হবে। অ্যাবডোমিনের 9টা এরিয়া আছে। 9টা এরিয়ার মধ্যে একটা হলো নিচ থেকে উপরে যদি যাই একদম আচ্ছা, আমরা ইয়ে করব যে তাহলে অ্যাবডোমেন যখন পালপেট করি তাহলে একটা হলো যে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, ইয়েতে একদম ফার্স্টে আমরা মিড লাইনে আসি, এপিগ্যাস্ট্রিক, আম্বিলিকাল, হাইপোগ্যাস্ট্রিক। মনে থাকবে? রাইট সাইড আছি রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট লাম্বার, রাইট আইলিয়াক। লেফট সাইডে আছি লেফট হাইপোকন্ড্রিয়াক, লেফট লাম্বার, লেফট আইলিয়াক। মনে থাকবে? সো এইভাবে মোট 9টা জায়গা আছে। সো আমরা আমাদের যে লামটা পাচ্ছি কোন জায়গাটা, তার মানে সেই হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন and extended up to the umbilical region. Clear? এবং এটা সারফেসটা কেমন? সারফেসটা হলো ইরেগুলার আর ফার্ম ইন কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কেমন থাকতে পারে? ফার্ম থাকতে পারে, হার্ড থাকতে পারে, সফট থাকতে পারে, সিস্টিক থাকতে পারে। সো দিস আর দ্য 4 টাইপস অফ দ্য গ্রোথ। এবং এরপরে আমরা মার্জিনটা কেমন আছে, মার্জিন ওয়েদে ইরেগুলার, সারফেসটা ইরেগুলার, মার্জিনটা ওয়েল সার্কামস্ক্রাইবড নাকি ইল ডিফাইন্ড, এই জিনিসটা আমাদের দেখতে হবে। এরপরে দেখতে হবে মুভ করে এটা কি সাইড, প্রথমে মুভমেন্ট আছে কিনা। যদি মুভমেন্ট না থাকে তাহলে বলবো যে ইট ইজ নন মোবাইল অ্যান্ড ফিক্সড। আর যদি মোবিলিটি থাকে তাহলে মোবিলিটিটা কোন জায়গায়, এটা কি সাইড টু সাইড অর অ্যাবাভ ডাউনওয়ার্ডস। এখন আমি পুরাটা দেখলাম। এখন আমরা ওয়েদার, আমরা যে বললাম ডিডিতে আমরা ধরো আমি ডিডি করলাম এটা ওভারিয়ান টিউমার এন্ড দ্য ফাইব্রয়েড ইউটেরাস। সো হাউ ক্যান আই ডিফারেন্সিয়েট যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা এইভাবে বলবো, যদি ওভারিয়ান টিউমার হয় সেক্ষেত্রে এটা কেমন থাকবে, এটা আইদার সেন্ট্রালি অর পেরিফেরালি থাকবে। এটা থাকবে স্মুথ সারফেস থাকবে অ্যান্ড স্মুথ সারফেস থাকবে। তারপরে কি থাকবে যে ওয়েল সার্কামস্ক্রাইবড একটা মার্জিন থাকবে, ক্লিয়ার মার্জিন।
and it moves from side to side and the above downwards. আর নিচে যদি আমি দেখি একটা cleft পাবো, it is the ovarian tumor. But যদি আমরা fibroid uterus হয় তাহলে কেমন থাকবে? এটা সারফেসটা থাকবে irregular, nodular, and the firm in consistency. It moves from side to side but not from above downwards. জিজ্ঞেস করবে যে why not from above downwards? The answer will be as because this mass is confined to the uterus, and uterus is a fixed structure which cannot move above downwards, so it moves on side to side. Clear? বুঝতে পারছো না বুঝো না? শুনতে পাচ্ছো নাকি পাও Yes, না? ma'am. একটু সাউন্ড করো না, সাউন্ড করলে তো আমি বুঝতে পারছি না যে তোমাদের কোনো উপকার আসছে নাকি কোনো অপকারে আসলো, যে ম্যাডাম এতটা সময় আমাদেরকে বসায় রাখলো, তাই কি হচ্ছে? তোমরা কি লাইক করছো? এইভাবে পড়াটা কি পছন্দ করছো? Yes or no? তোমরা কি লাইক করছো এইভাবে পড়া? জি ম্যাম। ওকে, তাহলে আমরা পার অ্যাবডোমেনে আমরা দেখে ফেললাম। এরপরে পালপেশন শেষ, এরপরে আসবে পারকাশন। পারকাশনটা তো তোমরা জানো না, এরকম করে 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 আসতে হয়, এসে দেখে তোমার ডাল আছে কিনা আর অথবা রিজনেন্ট। যেখানে গ্যাস থাকবে সেখানে রিজনেন্ট, যেখানে সলিড থাকবে সেখানে ডাল। তাহলে আমাদের ডালটা যেখানে থাকবে তাহলে আমাদের ডাল শিফটেড, যখন ডাল থাকবে তখন আমরা সাইড থেকে সরে আমরা দেখি শিফটেড ডালনেস আছে কিনা। এরকম থাকা মানে হলো যে তাহলে ফ্রি ফ্লুইড আছে, তাহলে আমরা ফ্লুইড থ্রিলও দেখি। তাহলে আমাদের কিন্তু ফ্লুইড থ্রিলটা কিভাবে দেখতে হয় এটা একটু প্র্যাকটিস করে ফেলবে, যে একদম মিড লাইনে পেশেন্ট এইভাবে রাখবে এবং আমি অ্যাবডোমেনের একটা সাইড থেকে পালপেট করব, আরেকটা সাইড দিয়ে এরকম করে ইয়ে দিব, কি বলে একটা থ্রাস্ট দিব, দিলে যদি দেখি যে ফ্লুইডটা ওই হাতের মধ্যে, এটা আমরা একটা ওয়েভ ফিল করতে পারি, এটা বলা হয় শিফটিং ডালনেস। তাহলে আমরা এটা করলাম। তো যাই হোক, এটা দেখা যাবে যে তার কোনো অ্যাসাইটিস আছে কি নাই। এরপরে তাইলে শেষ আমাদের প্যারাডোনাল এক্সামিনেশন। আর টিনেনেস তো আগেই বলেছে। এখন তুমি আসো যে কখন কোনটা বলবো। যদি ওভারিয়ান টিউমার হয় তাহলে কি হবে, যে এটা থাকবে একটা সফট সিস্টিক স্ট্রাকচার, ওয়েল ডিফাইন্ড মার্জিন, অ্যাড মুভ সাইড টু সাইড এন্ড অ্যাবাউট ডাউনওয়ার্ডস, এবং নিচে একটা ক্লেফট পাবো। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে হাউ অ্যাবাউট দ্য অ্যাসাইটিস, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য অ্যাসাইটিস ইজ প্রেজেন্ট ইন কেস অফ দ্য ফাইব্রয়েড? তোমার আনসার উইল বি যে ইউজুয়ালি নো। এটা একমাত্র থাকতে পারে ইফ দেয়ার ইজ এ মেইজ সিনড্রোম। মেইজ সিনড্রোম এন্ড সিডোমেইজ সিনড্রোম, এই জিনিসটা তোমাকে জানতে হবে। তাহলে সিডোমেইজ সিনড্রোম, মেইজ সিনড্রোম মানে হলো একটা সলিড টিউমার অফ দ্য ওভারি, ফাইব্রোমা। এটার সাথে থাকবে হলো অ্যাবডোমিনাল অ্যাসাইটিস, এর সাথে থাকবে হলো রাইট সাইডের হাইড্রোথোরাক্স। যখন এই তিনটা কম্বিনেশন থাকে সেটাকে বলা হয় মেইজ সিনড্রোম। আর এনি টাইপ অফ টিউমার উইথ দ্য অ্যাসাইটিস এন্ড রাইট সাইডের হাইড্রোথোরাক্স, যেটা এটাকে বলা হয় সিডোমেইজ সিনড্রোম। সো দিজ আর দ্য সিচুয়েশন যেখানে কিনা অ্যাসাইটিস থাকতে পারে। আর নর্মালি অ্যাসাইটিসটা থাকে না ইন কেস অফ দ্য ফাইব্রয়েড, বাট অ্যাসাইটিস মাইট বি প্রেজেন্ট ইন কেস অফ দ্য ওভারিয়ান টিউমার। স্পেশালি থাকবে হলো ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, অথবা আরেকটা থাকতে পারে সিডোমিক্সোমা পেরিটোনি অফ দ্য মিউসিনাসিস টেডিনোমা। সো এই কথাগুলো কিন্তু আমাদের সুন্দর করে আনসার করতে হবে। ক্লিয়ার? বুঝে গেল? ম্যাম এটা কি আবার বলা যাবে? কোনটা বাবা? ম্যাম মেইজ সিনড্রোম। আচ্ছা, মেইজ সিনড্রোম মানে হলো যে solid ovarian tumor, that means the ovarian fibroma, এটার সাথে থাকবে হলো অ্যাসাইটিস এন্ড দ্য রাইট সাইডেড হাইড্রোথোরাক্স। অ্যাসাইটিস ওখান থেকে আসলে এক্সপ্রেশন হয়ে আলটিমেটলি অ্যাসাইটিসটা হয়। আর যে ডিফেক্ট আছে ইন দ্য ডায়াফ্রামের ডিফেক্ট দিয়ে যেটা ঢুকে যায় এবং সেটার নাম হয়ে যাবে রাইট সাইডেড হাইড্রোথোরাক্স। সো এই তিনটা মিলায় বলা হয় মেইজ সিনড্রোম। আর এনি টাইপ অফ টিউমার অ্যালং উইথ দ্য অ্যাসাইটিস এন্ড দ্য রাইট সাইডেড হাইড্রোথোরাক্স, এটাকে বলা হয় সিডোমেইজ সিনড্রোম। তো মেইজ সিনড্রোম এন্ড সিডোমেইজ সিনড্রোম তোমরা প্লিজ একটুখানি লিখে রাখো, যে এটা কিন্তু তোমাদের রিটেনের শর্ট কোশ্চেন আসে, যে রাইট এ রড নোট ইন দ্য মেইজ সিনড্রোম অথবা সিডোমেইজ সিনড্রোম। সো এটা তোমরা লিখে প্র্যাকটিস করে ফেলবা। আচ্ছা, এইবার আমি চলে আসি যে তাহলে অ্যাবডোমিনাল এক্সামিনেশন শেষ। তাহলে আমরা হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট দ্য uterine fibroid উইথ দ্য ওভারিয়ান টিউমার, এটা আমরা শিখে ফেলেছি। আর যদি এটা এরকম হতো যে ওর যেহেতু ম্যানোরেজি আছে এবং সাথে পেইনফুল মেনস্ট্রুয়েশনও আছে, সেক্ষেত্রে আমরা একটা ডিডি করতে পারি। সেই ডিডিটা হচ্ছে ওই ডিডিটা হলো অ্যাডেনোমায়োসিস। সো হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট ফ্রম দ্য অ্যাডেনোমায়োসিস এন্ড দ্য ফাইব্রয়েড যদি আমরা বলি, তাহলে আমরা এইখানটা আমরা কি বলবো, যে
fibroid uterus তার মানে যে the দুই জায়গায় কিন্তু the growth is arises whenever I moves the mass and the cervix doesn't move along with the mass. That means the mass is apart from the uterus. Clear? বুঝতে পেরেছো? একটু সাউন্ড করো, বুঝতে পেরেছো কি পারো নাই? জি ম্যাম ফ্যান্টাস্টিক। তাহলে বোঝা শেষ। এরপরে চলে গেল, তাহলে ডায়াগনোসিস আমি করলাম। সো এই ক্ষেত্রে আমি ডায়াগনোসিস করছি ইটস আ কেস অফ, কি বলবা এটা ডায়াগনোসিসটা কি বলবে তোমরা? টুইঙ্কল? ম্যাম ফাইব্রয়েড ইউটেরাস। ইটস আ কেস অফ ফাইব্রয়েড ইউটেরাস উইথ কি মেনোরেজিয়া আছে না, তার তো মেনোরেজিয়া আছে, উইথ মেনোরেজিয়া, তার মানে সিম্পটোমেটিক ফাইব্রয়েড। আচ্ছা প্রোগ্রেসিভ দরকার নেই, উইথ দ্য মেনোরেজিয়া। তাহলে তোমাকে এরপরে প্রশ্ন ফার্স্ট এক্সামিনেশন হয়ে গেল, তোমাকে তো ডায়াগনোসিস শেষ হয়ে গেল, তোমাকে ফার্স্ট এক্সামিনেশন শুরু করবে যে তুমি হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দ্য মেনোরেজিয়া ফর দিস ফাইব্রয়েড ইউটেরাস, কেন এইটা কেন তুমি কিভাবে এক্সপ্লেইন করবা? তাহলে তুমি বলবা দ্য পেশেন্ট হ্যাজ গট দ্য প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। তখন এই প্রশ্ন করবে হোয়াট ডু ইউ মিন বাই প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, কি বলবা প্রোগ্রেসিভ মেনোরেজিয়া মানে কি বলবো আমরা? তার মানে ব্লিডিং gradually increases with duration and amount অথবা both and in every cycle। তার মানে গত সাইকেলে যদি সে 5টা প্যাড পড়তো, এই সাইকেলে সে 7টা প্যাড পড়বে। গত সাইকেলে যদি তার ক্লট না থাকতো, এবার তার ছোট ক্লট, এরপরে সাইকেলে অনেক বড় ক্লট। তার মানে কি প্রোগ্রেসিভ মেনোরেজি এটাকে বলে। তার মানে প্রোগ্রেসিভলি অ্যামাউন্ট ব্লিডিং উইল বি মোর। এরপরে প্রশ্নটা করবে যে তোমার যে এই যে তুমি বললা যে ক্লট যাচ্ছে, হোয়াট ডাজ ইট মিন? ক্লট যাওয়াটা মানে কি? ক্লট যাওয়াটা মানে হচ্ছে এক্সেসিভ ব্লিডিং। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই ক্লটটা কেন হলো, কে বলবে? তাশফা 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 রহমান, তাশফা রহমান, আমি তাসিনের ঠিক উপরে দেখতে পাচ্ছি। তাশফা কি শুনতে পাচ্ছ? আচ্ছা সুস্মিতা, সুস্মিতা বলো তো দেখি যে এই যে ক্লটটা যে আমরা দেখছি এটার ইম্পর্টেন্স কি? তোমাকে কিন্তু পরীক্ষা এটাই জিজ্ঞেস করবে যে তুমি ক্লটের ইম্পর্টেন্স কি, তুমি তখন কি বলবে? ইট মিনস দ্য ব্লিডিং ইজ মোর। সো তাহলে কেন ক্লটটা হলো? তাহলে পুরোটা ব্লাডিতে ক্লট হয় না, শুধুমাত্র এই অ্যামাউন্টে ক্লট হলো কেন, কি বলবে? কে আনসার করতে পারবে এটা? আনিকা পারবে? ম্যাম imbalance between prostaglandin and thromboxane A2. ইয়েস, ভেরি গুড। নট অনলি দ্যাট, তোমাকে মেনস্ট্রুয়াল যে ব্লাডটা, এটার এনজাইমস থাকছে যেটা কিনা ব্লাডটাকে লিকুইফাইড করে দেয়। সো whenever the bleeding is more, in that case the যে এনজাইমটা প্রেজেন্ট টু লিকুইফিকেশন অফ দ্য ব্লাড, it exhausted হয়ে যাবে, and this is why the excess amount of the blood will undergo the clotting। শেষ। তারপরে fibrinolytic যে এনজাইমটা আছে, fibrinolytic enzyme, this is the fixed amount of the fibrinolytic enzyme in the menstrual flow. So whenever the amount of the flow is more, in that case the fibrinolytic enzyme will be exhausted, and that's why excess amount will be undergo big clot. So clot মানে হচ্ছে হলো যে bleeding is excessive। Clear? এরপরে প্রশ্ন করে why this pain? তোমার তো নরমালি আমরা জানি যে এই ফাইব্রয়েডের যে ব্লিডিংটা হয়, সেই ব্লিডিং কোনো পেইন হয় না, বাট পেইন কখন হতে পারে, কি বলবে এটা আনসার? বলতে পারবে? এগুলো প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেন। কেউ জানো যে ফাইব্রয়েডে কখন ইয়ে হয়, কি বলে ব্লিডিং বেশি হয়? ম্যাম increased uterine contraction যখন হবে, pelvic congestion। একটা তো হলো pelvic congestion, increased contractility change, increased surface area, irregular surface, endometrial hyperplasia, these are the causes of the menorrhagia in case of the fibroid uterus। কিন্তু আমি বলছি ডিসমেনোরিয়াটা কেন হবে? ডিসমেনোরিয়াটা হবে বিকজ অফ peculiar situation। একটা হলো ফাইব্রয়েডটা যদি এরকম হয় যে কর্নুয়াল এন্ডে হয়, তো কর্নুর মধ্যে এক্সেসিভ কন্ট্রাকশন হয়, সেই জন্য কিন্তু পেইন হবে। তারপরে যদি থাকে যে ইন্টারমোরাল ফাইব্রয়েড যদি থাকে হুইচ অকুপাইজ দ্য সার্ভাইকাল ক্যাভিটি, তারপরে সার্ভাইকাল ক্যাভিটির মধ্যে ওপেনিং যদি ক্লোজ করে থাকে, তখন কি হবে যে বড় বড় ক্লট করে ইউটেরাসে জমে থাকবে এবং ইউটেরাস ট্রাই টু
go for contraction for evacuate the blood, সেটা একটা কারণ হতে পারে। Whenever there is a degeneration of the fiber in that case, তখনই তোমাকে জিজ্ঞেস করবে what are the possible degenerative lesion in case of the fiber। কি কি ডিজেনারেশন হয়? একটা হলো বলো তো। Myelin degeneration, ভেরি গুড। তারপরে cystic degeneration, ভেরি গুড। তারপরে fatty degeneration, degeneration, red degeneration, and very good. calcific And degeneration. finally sarcomatous change. Calcific So these degeneration, are the red degeneration. yes. তার যদি বলা হয় তোমার পেইন কেন হবে, পেইনের মধ্যে একটা হবে বিকজ অফ দ্য একটা হতে পারে বিকজ অফ দ্য ইনফেকশন, 2 নাম্বার হতে পারে বিকজ অফ দ্য টর্শন, 3 নাম্বার হতে পারে বিকজ অফ দ্য মেরিডিয়ান চেঞ্জেস, আর ডিজেনারেশন তো আমরা আগেই বলেছি। দিস আর দ্য কজেস অফ দ্য পেইন। একদম সবগুলো প্রশ্ন লিখে রাখো, এগুলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে কেসে ধরা হবে। বিশেষ করে কিন্তু একটা এক্সেসিভ এনার্জি হয়ে এনিমিয়া হয়ে গেল, তারপরে ডিজেনারেশন হতে পারে। এরপরে কি হতে পারে যে ওই যে সামনে পিছনে ধাক্কাধাক্কি করে সামনে হলো যদি হয় ব্লাডার, এখানে যেরকম বলবে why the difficulty of micturition, তোমার আনসারটা হবে so whenever the fibrate is situated anteriorly and it compresses the bladder, in that case it may causes the bladder neck obstruction, ultimately causes the retention and the painful micturition, and at the same time there will be retention and causes the urinary tract infection. So urinary tract infection is the one of the causes of the pain. Actually urinary tract infection is the one of the causes of the pain. আর 3 নাম্বার রিটেনশন তো বলেই ফেললাম, মন থাকবে তো? বলতে পারবে? আর জি ম্যাম। সেকেন্ডলি বাওয়ালে কি কি সমস্যা হতে পারে তখন তুমি বলবে যে বাওয়ালে একটা হতে পারে সিভিয়ার কনস্টিপেশন, আরেকটা হতে পারে যে আইবিএস, আরেকটা হতে পারে ডিফিকাল্টি ইন ডেফিকেশন, যে কমপ্রেস করে থাকবে এই জন্য ডিফিকাল্টি ইন ডেফিকেশন। সো এই কথাগুলো কিন্তু তুমি সুন্দর করে বলবে। তাইলে যে বলে যে এখানে যে মেইনলি কি হয় এটাকে বলে প্রেশার সিমটম। প্রেশার সিমটম সামনে হলো ব্লাডার, পিছনে হবে ইয়েটা বাওয়াল, এই দুটোই। অ্যান্ড আরেকটা যেটা হবে এছাড়া থাকবে হলো রিপ্রোডাক্টিভ চেঞ্জেস। রিপ্রোডাক্টের মধ্যে কি হতে পারে, তার একটা হতে পারে একেবারেই জাস্ট স্ট্রেট ওয়ে ইনফার্টিলিটি, একটা হতে পারে রিকারেন্ট প্রেগনেন্সি লস, একটা হতে পারে প্রেগনেন্সি। একটা তোমাকে ভেরি কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করে হোয়াট আর দ্য অ্যাসোসিয়েশন বিটুইন দ্য প্রেগনেন্সি অ্যান্ড দ্য ফাইব্রয়েড। তাহলে প্রেগনেন্সির জন্য ফাইব্রয়েডের কি সমস্যা হয়, ফাইব্রয়েডের জন্য প্রেগনেন্সির কি সমস্যা হয়। তো ফাইব্রয়েডের জন্য প্রেগনেন্সির সমস্যা যেটা হতে পারে যে একটা হলো তার ইনফার্টিলিটি, ইনফার্টিলিটি না হলে হবে যে অ্যাবর্শন, আর্লি অ্যাবর্শন, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন। জিজ্ঞেস করবে যে ওয়াই দ্য অ্যাবর্শন, তুমি কেন বলবা যে বিকজ যে সে ইমপ্লান্টেশন যে এরিয়াটা এটাকে যখন ডিস্টর্টেড করে দেয় তখন একটা অ্যাবর্শন হতে পারে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, যখন আরো বড় হবে সেকেন্ড ট্রাইমেস্টারে এটার যে স্পেসটা আছে সেই স্পেসটা কিন্তু occupied with the fibroid, and this is why the baby cannot grow, the placenta cannot go for the invasion, and ultimately placental insufficiency হয়ে ultimately হয়ে যে premature rupture হয়ে ultimately abortion হয়ে যেতে পারে। So these are the causes of the abortion. So abortionটা mainly এটা mid trimester abortion হয় যদি cavity restoration হয়, আর on the other way যদি cavity entry করতে দিল না সেক্ষেত্রে early trimester abortion হতে পারে। এটা মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন সব রকম অ্যাবর্শনই হয়। সো এটা খুব জিজ্ঞেস করবে। আর যদি প্রেগনেন্সিটা আরো বড় হয়ে গেল, যেহেতু ক্যাভিটিটা ডিস্টর্ট করে আছে এই জন্য সেই প্লাসেন্টা ঠিক মতো বড় হবে না, এই জন্য তোমার আইউজিআর হবে, তার ম্যাল প্রেজেন্টেশন হবে, ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স, প্রিমেচুর রাপচার অফ পিটাম লেবার, প্রিমেচুর লেবার অ্যান্ড অল দ্য কমপ্লিকেশনস। এইভাবে আমরা সুন্দর করে বুঝিয়ে বলে দেবো। আর যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দ্য ফাইব্রয়েড উইথ দ্য প্রেগনেন্সি, তাহলে আমরা বলবো যে ফাইব্রয়েডটা অনেক বড় হয়ে যেতে পারে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, ইট কজ দ্য ডিজেনারেশন, এবং সেটার নাম হলো রেড ডিজেনারেশন। তোমরা একটু লিখে রাখো যে রেড ডিজেনারেশন এটা কিন্তু রিটেন কোয়েশ্চেন থাকে, ভাইভাতে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই রেড ডিজেনারেশন, হোয়াট দ্য, যেরকম একটা সিনারিও দিল যে ওয়ান পেশেন্ট 5 months প্রেগনেন্সি আর একটা lump in the abdomen, she's got the known case of the fibroid, now she's complaining of the severe abdominal pain. So what might be your possible diagnosis? It's the case of the red degeneration of the fibroid. So how can you going to manage? Management তোমাকে বলতে হবে mainly rest, fluid আর painkiller, that's it, nothing more than that. মনে থাকবে? So red degenerationটা তোমরা লিখে রাখো। চলো
মোটামুটি তোমার ফাইব্রয়েডের হিস্ট্রি থেকে এগুলোই হয়, যে একটা হলো মেনোরেজিয়া নিয়ে কথা বলে, একটা হলো প্রেগনেন্সি আউটকাম নিয়ে কথা বলে, একটা হলো যে ডিজেনারেশনস গুলো নিয়ে কথা বলে, একটা হলো কমপ্লিকেশনস গুলো নিয়ে কথা বলে। সো দিস আর দ্য হিস্ট্রি। এখন চলে সে ক্লিনিক্যাল এক্সামিনেশনও শেষ, এখন আসলে ইনভেস্টিগেশন। বলো তো আমরা কোন ইনভেস্টিগেশনটা করব ফর দ্য ডায়াগনোসিস? রোল নাম্বার 60, ultrasonography. roll number 60, Mohammad Abdullah should answer. What diagnosis you will advise for the patient? Abdullah, roll number 60. এখন তুমি নামও ইয়েটাও অফ করে দিয়েছো তোমার। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো কি ইনভেস্টিগেশন দেবে? Ma'am, ultrasonograph of the abdomen. এটা কোন ভাবে দিবে? ট্রান্সঅ্যাবডোমিনাল নাকি ট্রান্সভেজাইনাল? Transabdominal. ট্রান্সঅ্যাবডোমিনাল, ভেরি গুড। আর এছাড়া যদি ছোট ছোট ফাইব্রয়েড থাকে অথবা ফাইব্রয়েডটা কতটুকু, আমাদের কিন্তু দেয়ার আর 3 টাইপ অফ দ্য ফাইব্রয়েড। যদি একটা খুব জিজ্ঞেস করে যে ফাইব্রয়েডে কতগুলো, সব তো আজকে পড়াতে পারবো না, তোমরা একটু লিখে রাখো যে ফাইব্রয়েডের হচ্ছে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ফাইব্রয়েড জানতে চাই। হোয়াট আর দ্য প্লেসেস অফ দ্য ফাইব্রয়েড, কোথায় কোথায় ক্লাসিফিকেশন, যেমন সাবসেরাস, সাবমিউকাস, ইন্ট্রামুরাল। তারপরে হলো যে কোথায় কোথায় হয়, এবং যেটা হলো যেরকম এটা হতে পারে যে সার্ভাইকাল ফাইব্রয়েড, তারপর ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, কর্নাল, এইটা পুরো ছবিটা তোমরা এঁকে শিখে নিবা, এটা খুব লাগে। Fibroid, arterial pathogenesis of the fibroid. Fibroid is a benign tumor which arises from the myometrium. এই কথাটা কিন্তু বলতে হয়। আচ্ছা, এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে কোন টাইপ, সাবসেলার, সাবমিউকাস এন্ড দ্য ইন্টারমুরাল। সো which one is more common? তুমি বলবা যে ইন্টারমুরাল। Which one is more difficult? তুমি বলবা যে সাবমিউকাস। Why? Because it exposed to the cavity which causes the excessive menstruation. It exposed to the cavity which causes the infertility and the recurrent pregnancy loss, abortion, everything. So subserous submucous variety is the worst. তারপরে তোমাকে বলবে যে which one causes the more obstetric features, সেটা বলে সাবসেরাস। তার মানে কি একদম বাইরের দিকে, ওর অন্য কিছু থাকে না, কিন্তু সে ধাক্কা ধাক্কা দিয়ে অবস্ট্রাকশন হতে পারে। আরেকটা হতে পারে প্যারাসিটিক টিউমার ফর্ম করে, এরকম প্যাডাঙ্কুলেটেড হয়ে, টুইস্টেড হয়ে, এটা একদম আলাদা হয়ে তারপরে এটা অন্য অর্গানের সাথে হয়ে যায়, এটাকে বলা হয় প্যাডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। সো এটা আমাদের এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করে। ইনভেস্টিগেশন ডেফিনেটলি আমরা দেখবো যে আলট্রাসোনোগ্রাফি, আর যদি বলা হয় মোস্ট মডার্ন প্র্যাকটিস, মানে এভিডেন্স বেস কি বলে, যে তুমি এমআরআই করে দেখতে পারো যে ফাইব্রয়েডটা কতটুকু ক্যাভিটি ডিস্টর্ট করেছে, এবং সেইভাবে কিন্তু চিকিৎসাটা হবে, এবং সাইজটা খুব ভালো করে দেখা লাগবে। এখন যেরকম মডার্ন ক্লাসিফিকেশন যেটা দেওয়া হয় সেটা কিন্তু ওইভাবেই করা হয়। আর যদি সাবমিউকাস ভ্যারাইটি আছে কিনা দেখার জন্য তুমি একটা হিস্টোস্কোপিও করতে পারো, দ্যাটস ইট। তাহলে হয়ে গেল। এখন মার্কার which is considered 125 tumor, ovarian tumor, বাট যে কোনো ইউটেরাইন প্যাথোলজিতে বাড়তে পারে, যেরকম ফাইব্রয়েড অ্যাডেনোমাইসিসও কিন্তু XCA125 বেড়ে যেতে পারে। ঠিক আছে, এখন আমাকে বলো, আবার চলে গেলাম টুইঙ্কেলের কাছে, টুইঙ্কেল কুরাইশি, আমাকে বলো তোমার প্ল্যান অফ ম্যানেজমেন্ট কি এই পেশেন্টের জন্য? প্ল্যান অফ ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট। ম্যাম প্রথমে জেনারেল ম্যানেজমেন্ট করতে হবে। ম্যাম জেনারেলে তার ব্লাড লস কতটুকু হয়েছে, যদি বেশি হয় ব্লাড দিতে হবে। এবং ব্লিডিং বন্ধ হওয়ার জন্য আমরা কি করি? ট্রানএক্সামিক অ্যাসিড দিতে পারি, এসিটিএ দিতে পারি, তারপরে হলো যে আমরা এনএসএআইডি দিতে পারি। এগুলোকে বলা হয় নন হরমোনাল মেথড। তোমাকে জিজ্ঞেস করবে কি কি দেই। ট্রানএক্সামিক অ্যাসিড 50% ব্লিডিংটাকে লস করতে পারে, ইমপ্রুভ করতে পারে, গেল। এরপরে আসবে হলো তোমাকে জিজ্ঞেস করবে কোন মেডিসিনটা এটা সাইজ কমাতে পারে। দেয়ার আর 2 টাইপ মেডিসিন হুইচ ক্যান রিডিউস দ্য সাইজ। একটা হতে পারে জিএনআরএইচ অ্যানালগ, এটাকে সাইজটা কমায় দেয়। আর এখন আবার ইলুরয়েড যেটা ইলিপ্রোস্টন, যেটা অ্যান্টিপ্রোস্টাগ্ল্যান্ডিন, এটা কি করে যে এটা সাইজটাকে কমিয়ে দেয়, কিন্তু এটা ভাস্কুলারিটি চেঞ্জ করে ফেলে, এবং পরে এটা বায়োমেট্রিক খুব ডিফিকাল্ট হয়ে যায়। দিস ইজ ওয়াই
এই পেশেন্টের জন্য যেহেতু সাইজ ইজ দ্যাট মাচ লার্জ আপ টু অম্বিলিকাস এবং তার মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়েছে, সেক্ষেত্রে আওয়ার সাজেশন উইল বি সার্জারি এবং কনজারভেটিভ সার্জারি। সো কনজারভেটিভ সার্জারি ছাড়া তুমি আরো কিছু করতে পারতা, যেরকম ইউটেরাইন আর্টারি অ্যাম্বুলেশন করে এটা কিন্তু সাইজ কমিয়ে নেওয়া আসা হয়। But this method is not suitable for this patient as because she required the future fertility. The future fertility হলে আমরা কিন্তু ইউটেরাইন আর্টারি অ্যাম্বুলেশন অথবা মায়োলাইসিস এগুলো কিন্তু আমরা করি না। তাহলে আমরা যেটা করব সেটা হলো মায়োমেক্টমি শুড বি দ্য ড্রাগ অফ চয়েস ফর দিস পেশেন্ট। সো যখনই তুমি মায়োমেক্টমি বলবে, জিজ্ঞেস করবে হোয়াট ডু ইউ মিন বাই মায়োমেক্টমি, তুমি তো সেটা জানো, removal of the myoma itself leaving the normal uterus, তখন তোমাকে জিজ্ঞেস করবে what are the pre-condition অথবা prerequisite of the myomectomy, সাথে সাথে এই প্রশ্নটা করবে। তো prerequisite of the myomectomy এখানে যদি যেহেতু তার ছোট বাচ্চাটার বয়স 3 বছর, অবশ্যই আমি এখানে হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। আর এছাড়া আমি ওর জন্য আর কি করব, আমরা যে ব্লাডটাকে দেখবো হিমোগ্লোবিন কত, এবং তার যে ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে, ব্লাড শুড বি রেডি, অ্যাট লিস্ট 2 ইউনিটস অফ ব্লাড এন্ড 2 ডোনার শুড বি রেডি। আরেকটা হচ্ছে যে এইটা করার পরে প্রথম কথা হলো ফার্স্ট ফেলিয়ার ইজ দ্য হিস্টেক্টমি, এটা হিস্টেক্টমির কনসেপ্ট নিয়ে নিতে হবে। সেকেন্ড ফেলিয়ার হচ্ছে হলো যে আবারও রিকারেন্স অফ দ্য ফাইব্রয়েড, রিকারেন্স অফ দ্য মেনোরেজিয়া অ্যান্ড কন্টিনিউশন অফ দ্য ইনফার্টিলিটি, সবই হতে পারে। সো এগুলো সব জানি এবং টোটাল অ্যামাউন্ট কত সব জানি, আমি এই করবো, সেটাকে বলে প্রিরিকুইজিট। তো এবং হিস্টেক্টমি তার কনসেপ্ট নিয়ে নিতে হবে যে যদি সমস্যা হয় আমি হিস্টেক্টমি করে ফেলবো। এরপরে মায়োমেক্টমি, মায়োমেক্টমির স্টেপটা হচ্ছে কিছুই না, এটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ইয়ে দিয়ে করি, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে উই আর গিভিং দি ইনসিশন, তারপরে আমরা মায়োমার এটাকে ইনক্লুড করে বের করে নিয়ে চলে আসি এবং পোটেনশিয়াল স্পেসে সিরিজ অফ স্টিচ দিয়ে এটাকে বন্ধ করে দিই। দিস ইজ কল্ড দ্য মায়োমেক্টমি। পোস্ট মায়োমেক্টমি কমপ্লিকেশন খুব জিজ্ঞেস করা হয়, মেইনলি এখানে আমরা বলবো যে পোস্ট মায়োমেক্টমিতে মেনোরেজিয়া, সিভিয়ার ব্লিডিং, ইনফেকশন, এগুলি অ্যান্ড আলটিমেটলি ওই যে সেটা আবারও ওদের রিপিটেড ফেলিয়ার, তো সবগুলো মিলেই আমাদের এটা পোস্ট মায়োমেক্টমি কমপ্লিকেশনস। মোটামুটি এই শেষ। আর ফাইনালি যদি সে মনে করে আমি আর কোনো বেবি নিব না, আমার 35 হলেও আমি এত কষ্ট করব না, সুতরাং পেশেন্ট হ্যাজ গট এভরি চয়েস ফর টেকিং দ্য ডিসিশন এট হার ওন and the method of choice of method সে করতে পারে। সে যদি মনে করে যে না আমি হিস্টেক্টমি করবো, in that case hysterectomy should be the last resort of the management. Clear? So এবার বলো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? Any question? এরপর আমি দুই একটা প্রশ্ন করব, করে তোমাদের অফ করে দেবো, অফ করে দিয়ে আমরা ওভার টুমরো আবার ঢুকে যাব তোমাদেরকে একটা ব্রেক দেওয়ার পরে। আজকে আমরা ওভার টুমরো করে ফেলবো, তোমাদের টাইম খুব কম, একদমই সময় নাই। তোমাদের ডিসকাশন কেমন লেগেছে বলো? How do you enjoy the discussion? ভালো ম্যাম। ভালো ম্যাম, কেমন ভালো? Is it কি মনে করছো জি যে ম্যাম। তোমাদের এক্সামের জন্য এই রকম ইয়ে তোমরা চাও? জি ম্যাম। ঠিক আছে, ওইটা তোমার সাথে পার্টনার নাও, কাকে নিবে? তোমার সাথে পার্টনার নাও বুশরা খান, তোমার সাথে পার্টনার নাও শুভেচ্ছা। কি কথা শুনতে পাচ্ছ? শুভেচ্ছা, ছেলেদের মধ্যে একজন আসো, ইয়ে আসো, মেহেদি আসো, মেহেদি। কোনো শব্দই নাই। সুজন আলী, সুজন আলী, হ্যাঁ তুমি ওই যে এর সাথে তোমরা এই যে হিস্ট্রিটা নাও, তাসিল থাকবে। সো তোমাদের আমি সিনারিও দিয়ে দিচ্ছি। সিনারিওটা হচ্ছে 40 years lady, para 2, presented to you with the complaint of swelling of the abdomen and nausea, vomiting, abdominal pain. আচ্ছা,
এরপরে দিবে যে তার এমনি কন্ডিশন রেগুলার ছিল, শি ওয়াজ ফাইন, এবং ও লাস্ট 6 মান্থস থেকে ফিল করতে পারছে there is a heaviness in the lower abdomen. At the same time, she is also again complaining of the nausea, vomiting, and the occasional diarrhea. So with that complaint, she গেল gastroenterologist-এর কাছে, and she was treated with the H2 blockers and other drugs, but there is no improvement. এবং তার কিন্তু অ্যাবডোমিনাল যে সোয়েলিংটা, তার মানে এনলার্জমেন্ট কিন্তু গ্র্যাজুয়ালি বেড়েই গেল। তারপর লিখবা যে yesterday she came to the outpatient department where she was admitted in this hospital for further management. এখন এই জিনিসটাকে সুন্দর করে বলবা যে অ্যাবডোমিনাল পেইন যেটা থাকে, পেইনটা কিন্তু পিরিয়ডিক নেচার অফ দ্য পেইন থাকে, একটু ইয়ের মতো, একটু ডাল টু মডারেট থাকে, and it improves after taking rest and the painkiller. এবং সে থ্রু আউট লাস্ট 6 মান্থস সে রেগুলারলি অনেক মেডিসিন নিয়েছে। সে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে তুমি দিবে যে ওর শি হ্যাড দ্য হিস্ট্রি অফ দ্য ওভারিয়ান সিস্টেক্টমি 5 years ব্যাক। আচ্ছা, তারপরে দাও ফ্যামিলি হিস্ট্রি। her grandma died from ovarian cancer. And her sister তার আছে হলো যে fibroid uterus and endometriosis। দিয়ে দিলাম। contraceptive history, সে irregularly intake করে হলো contraception, especially barrier and followed by copper T। মোটামুটি এতটুকুই গেল। অন এক্সামিনেশনে তুমি দেখেছো একটা লাম্প অকুপাই করে আছে, hypogastриc region, umbilical region extended up to the অতটুকু umbilical regionটি দাও, আর laterally right and left lumbar, এটা well circumscribed margin, well defined margin, surface smooth, it moves on side to side and above downwards, tendon side. So what is your professional diagnosis? What are the differential diagnosis? What investigation you will suggest for diagnosis? And outline the management. So this is the scenario. I am giving you 15 minutes time. But thing is, আমি যে তিনজনকে বলেছি বলবো, and I can give তোমাদের ঠিক করে দেবো তোমাদেরকে। ওকে, ঠিক জি ম্যাম। Okay, so the
30 লেফট, কারণটা কি? আচ্ছা বলো, তারপরে বলো। আরেকটা ড্রাইভ দাও, আবার সবাইকে বলো জয়েন করার জন্য। আচ্ছা বলো দেখি তারপরে। জি ম্যাম। ম্যাম, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, মিসেস এক্স 40 ইয়ার। বলো। তো সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন বললাম না 6 মান্থস থেকে। তারপরে হলো তার এপিগ্যাস্ট্রিক পেইন আছে, অপারেশনাল এপিগ্যাস্ট্রিক পেইন, আর একটা বলছে নাউসিয়া এন্ড ভমিটিং ফর লাস্ট 3 মান্থস। তোমাকে পুরা এই জিনিসটা অথবা 3 মান্থস বা 6 মান্থস বা 1 ইয়ার হোয়াটএভার মেবি এইভাবে বলতে হবে। তারপরে বলো অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট। অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কি হলো বলো। According to the patient, according she has swelling of the abdomen for last 6 months, nausea, vomiting for last 3 months. No. According to the patient, she was all right 6 months back. She was a regularly menstruating woman, and she's the mother of 2 children. Needs total বলতে হবে। তারপরে বলতে হবে her menstruation was regularly menstruating woman and she doesn't have any complaints. তারপরে তোমাকে বলতে হবে since last month she noticed that the abdomen is gradually enlarging. So initially it was not associated with any complaint, but from last 6 months she experienced that she's having the irregular bowel habit, lower abdominal pain, and she also complains of the pain টা আবার কেমন থাকে নেচারটা এটা বলতে হবে, এবং এটা periodic pain হবে, এবং এটা whenever she takes rest, in that case it improves after taking rest, and she needed to take some medications. তারপরে বলতে হবে she mentioned that she is having the nausea and the vomiting since last 3 months. For that complaint, she attended the medicine specialist, and she took several medicine, but instead of taking the medicine, her condition doesn't improve. তারপরে তুমি বলতে হবে with that complaint, she attended a gynecologist from where the lump in the abdomen was diagnosed, and then now she is admitted in the hospital for further management. কথা বুঝছো? তোমাকে এবং তার বাউল এবং ব্লাডার হ্যাবিট পুরাটাই বলতে হবে, যে যদি বাউল হ্যাবিট তো এখানে বলেই দিল যে তার ইরেগুলার হচ্ছে বাউল হচ্ছে, তার she doesn't have any complaints of the maturation, এই কথাটা কিন্তু এখানে বলতে হবে। and তার ফুড হ্যাবিট ইজ নরমাল, এটাও বলতে হবে যে তার কোনো সিভিয়ার অ্যানোরেক্সিয়া নাই, she doesn't have any weight history of the weight loss, এই কথাগুলো বলতে হবে কিন্তু, কারণ কিন্তু ম্যালিগন্যান্সি যে নাই সেটা কিন্তু তোমাকে হিস্ট্রি থেকে বুঝিয়ে দিতে হবে যে তার কোনো ওয়েট লসের হিস্ট্রিও নাই। ক্লিয়ার? তাহলে আবার বলো কিভাবে বলতে হবে। কিভাবে বলবা? According to the patient, she is according to the history of the patient, she is She was all right 6 months. develop swelling of the abdomen for last 6 months. তারপরে swelling, তুমি বললে she will experience some swelling অথবা enlargement of the lower abdomen, অথবা swelling in the lower abdomen which increases in size gradually, কথাটা বলতে হবে কিন্তু। প্রথমে তার একটা swelling মানে হলো এবং gradually সেটা কিন্তু increase করতেছে,
এবং এটার সাথে কিন্তু and she also feeling of the lump in the abdomen, এই কথাটা বলতে হবে, সে এখন lump in the abdomen সে ফিল করতে পারে। তারপরে সে মেনশন করলো যে ওই কথাটা বলতে হবে যে ইনিশিয়ালি এটা ওর সাথে কোনো কমপ্লেইন ছিল না, she doesn't have any symptom along with that, কিন্তু এখন সে লাস্ট থেকে সে ফিল করতে পারছে যে তার বাউল হ্যাবিটে ইরেগুলার, অ্যাবডোমিনাল পেইন এবং নাউসিয়া, ভমিটিং। এই কথাগুলো গ্র্যাজুয়ালি সুন্দর করে বলতে হবে তো বাবা তোমাকে। তোমার ওভারিয়ান টিউমার তুমি যখন তুমি যে কোনো জিনিস যখন করবে সেটা কিন্তু খুব নাইসলি, তাহলে যে কোনো কমপ্লেন করতে গেলেই এইটা বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট শি ওয়াজ অলরাইট এট দ্য মান্থ ব্যাক, সিন্স দেন শি develops a lump in the lower abdomen which increases gradually size gradually. So it was not associated with any pain or any other complaint initially, but since last 3 months she experienced that she's having the nausea and the occasional vomiting. তাহলে এবং এই ভমিটিংটা কেমন থাকে, ওয়েদার ইট ইজ প্রজেক্টেড অথবা স্মল অ্যামাউন্ট, তারপরে এই ভমিটিংটা কি জাস্ট আফটার টেকিং মেডিসিন ফুড নেওয়ার পরে হয় কিনা, whether it is associated with any heartburn অথবা GI tract symptom, এটা বলতে হবে তোমাকে। and she also complains of irregular bowel, তার মানে হচ্ছে হলো irregular bowel বলতে হলো যে এরকম she used to কি বলে defecate 2 to 3 times per day, এবং এটার সাথে তার কোনো পেইন আছে কিনা সে কথাটা বলতে হবে। তারপরে এই যে এর সাথে যে তার কোনো menstrual abnormalities নাই কথাটা বলতে হবে, she is regularly menstruating women and she doesn't have any complaints in the menstruation। তারপরে she doesn't have any history of the weight loss and or any other complaint। So for that complaint, for the gastrointestinal complaint, she attended the several medicine experts and took different medication, but there is no improvement after taking medicine। Finally, as because she was feeling of the lump in the abdomen, she attended the gynecologist, from where she was admitted in this hospital for further management। Clear? এবার বুঝতে পেরেছো? সো তুমি যখন একটা ওভারিয়ান টিউমার যখন লাম্পটা তুমি বলবে, আমি আবারও এক্সপ্লেইন করি যে শি ওয়াজ রিজনেবলি অলরাইট কতদিন থেকে এটা বলতে হবে। এরপরে যে তার একটা সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন হয়েছে এবং গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ইন সাইজ, গ্র্যাজুয়ালি, আমি কিন্তু এটা বলিনি যে উইদিন 3 মান্থের মধ্যে সে বেড়ে গেছে, এটা কিন্তু গ্র্যাজুয়ালি সে ইনক্রিজ করেছে এবং এটার সাথে ইনিশিয়ালি কোনো পেইন ছিল না, এখন সে পেইন ফিল করছে। আর এটার সাথে তার GI tract symptom নাউসিয়া, ভমিটিং আছে এবং তার ডায়রিয়া, কনস্টিপেশন আছে, কিন্তু ইউরিনারি কোনো কমপ্লেইন নাই, তার কোনো মেনস্ট্রুয়াল কমপ্লেইন নাই, তার কোনো ওয়েট লসের কোনো কমপ্লেইন নাই। তার মানে এই যে নাইগুলো দিয়ে তুমি এইটুকু বুঝিয়ে দিলে যে তার এটা অ্যাকচুয়ালি ইয়েটা মানে ওয়েট লস মেলিগন্যান্ট ওভারিয়ান টিউমার না। তারপরে উইথ দ্যাট কমপ্লেইন সে attended the physician from where she was admitted to the hospital for the further management। এবার বুঝতে পেরেছো কিভাবে বলতে হবে ওভারিয়ান টিউমার? জি ম্যাম। বুঝতে পেরেছো নাকি পারো নাই? আচ্ছা, এখানে হিস্ট্রি অফ জি ম্যাম, পাস্ট কি বলবে? হ্যাঁ, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। হিস্ট্রি অফ পাস্ট ইলনেস কি বলবে? She has a history of ovarian cystectomy 5 years back। ওকে, তার মানে তার একটা ওভারিয়ান টিউমারের আগেও হিস্ট্রি একটা তার ছিল, তার মানে দিস ইজ দ্য রিকারেন্স অফ দ্য ওভারিয়ান টিউমার। আচ্ছা, তারপরে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা বলো। মেনস্ট্রুয়াল হিস্ট্রিকে এইচ অফ মেনার্কি বলতে হবে, তার সাইকেল পিরিয়ড কতদিন, তার ডিউরেশন কতদিন, তার কোনো ডিসমেনরি আছে কিনা, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং আছে কিনা। তো মেনস্ট্রুয়াল হিস্ট্রি বলতে গেলে সবসময় বলতে হবে তোমার একটা হলো এইচ অফ মেনার্কি, তারপরে হলো মেনস্ট্রুয়াল পিরিয়ড, তারপরে বলতে হবে মেনস্ট্রুয়াল সাইকেল, তারপরে বলতে হবে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং আছে কিনা, ডিসমেনরি আছে কিনা, এন্ড LMP। বলো তো কি কি বলতে হবে? Age of menarche, then এরপরে menstrual cycle, then ma'am menstrual মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল পিরিয়ড, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। তারপরে তোমাকে তুমি যদি যখনই এরকম বলবে সাথে সাথে কিন্তু হোয়াট মাইট বি দ্য, তোমাকে জিজ্ঞেস করে ফেলবে কিন্তু কি কি মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার থাকে, যেরকম মেনোরেজিয়া থাকতে পারে, ডিসমেনোরিয়া থাকতে পারে, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং পারে। হ্যাঁ, এই কথাগুলো লাগবে।
তারপরে মেট্রোস্টেক্সিস, তার মানে সারা পিরিয়ড মান্থ ধরে তার ব্লিডিং হতে হয়, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে বলতে হবে। এখন তুমি গেলে তুমি মেনস্ট্রুয়েশনটা বলে তার কোনো সমস্যা নাই, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিংও নাই, তার পিরিয়ড ছিল 3 to 5 days এবং ইয়েটা ছিল, সাইকেলটা ছিল 28 plus minus 2 days and dysmenorrhea was absent। তার মানে বোঝা গেল যে এই এন্ডোমেট্রিয়াল টিউমারটা এটা এন্ডোমেট্রিওসিস না। যদি এন্ডোমেট্রিওসিস থাকতো তাহলে কিন্তু সিভিয়ার ডিসমেনোরিয়া হতো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখন হলো যার ফ্যামিলি হিস্ট্রি। এখানে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ কি কি আছে? ম্যাম family history মধ্যে ম্যাম her grandma died from ovarian cancer and her sister has fibroid uterus and endometriosis. Okay, so do you think that it is a positive history and she have got some actually anything to be scary যে তার গ্র্যান্ডমার ক্যান্সার হয়েছে, ওর আবার হলো যে ফাইব্রয়েড আছে, এন্ডোমেট্রিওসিস আছে, ওর জন্য কি কোনো কিছু রিস্ক আছে? জি ম্যাম। ম্যাম ফ্যামিলি হিস্ট্রি থাকলে ম্যাম ওভারিয়ান ক্যান্সার আর কার্সিনোমা হওয়ার পসিবিলিটি থাকে, দেন ম্যাম ফাইব্রয়েড হওয়ার পসিবিলিটি। যেহেতু তার ফ্যামিলিতে একজনের হলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে আর আরেকজনের হচ্ছে এন্ডোমেট্রিওসিস আছে। এন্ডোমেট্রিওসিস যাদের থাকে তাদের কিন্তু এন্ডোমেট্রয়েড ক্যান্সার থাকার চান্স থাকে এবং এডেনোকার্সিনোমা থাকার চান্স থাকে। সো তার কিন্তু কার্সিনোমা এবং ওবারও তার ওভারিয়ান সিস্টের একটা হিস্ট্রি ছিল, সেই কারণে কিন্তু তার অ্যাকচুয়ালি ম্যালিগনেন্সি হওয়ার চান্সেস কিন্তু ইন ফিউচার অ্যাম্পল অফ চান্সেস। ওকে, তো এই জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে এখানটায় যে কোন কোন টিউমার গুলা ফ্যামিলি রান করে বলো তো দেখি। সাথে সাথে প্রশ্নটা এটা করবে। ম্যাম ওভারিয়ান টিউমার, তারপরে অ্যাডেনোকার্সিনোমা, তার মানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, GI tract cancer, gallbladder cancer, breast cancer. So these all are the family রান করে। একদম জিজ্ঞেস করবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, সো হোয়াট ইজ ইউর ইমপ্রেশন, হোয়াট টাইপ অফ, আচ্ছা আমি তো এখন এক্সামিনেশন ধরে নেই। বুশরা তুমি এক্সামিনেশন বলো। Assalamualaikum, ma'am. Ma'am, on examination, on inspection of the on examination on inspection, there is a bulging or swelling which is present in the hypogastric region, which is extending up to the umbilical region. On palpation, it is well defined. It is a well defined mass. It is well circumscribed. The mass it moves from side to side, but the movement is restricted from above downwards. Then on percussion, it is dull. Ascites আছে না, mild ascites is present. Then ma'am, also on inspection also the abdomen is distended, and the umbilicus is everted, and the flanks are full because of presence of ascites. আচ্ছা, so what is your diagnosis? আচ্ছা, এখানে আমরা আর কি কি জিনিস দেখবো, ভার্চেস নোড আছে কিনা, কোনো সুপ্রাপিভিকুলার নিউরোস আছে কিনা আমাদের কিন্তু দেখতে হবে, ভালভাল রিজিয়নে কোনো সোয়েলিং আছে কিনা দেখতে হবে, এগুলো আমরা সব দেখবো। দেখার পরে আমাদের হোয়াট ইজ আওয়ার প্রফেশনাল ডায়াগনোসিস? Benign ovarian tumor. It's a case of the benign ovarian tumor. Differential diagnosis? Ma'am, ovarian tumor, then ma'am fibroid uterus হতে পারে। তুমি একটা বলবো ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার প্রথমেই, কারণ কি ওর কিন্তু অ্যাসাইটিস আছে, তার রিকারেন্স হয়েছে, ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ক্যান্সার আছে, সুতরাং তুমি ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার বলবা, তারপরে ফাইব্রয়েড ওভারিয়ান টিউমার বলবা। সো এই গেল। তাহলে হাউ ক্যান, তাহলে হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল গিভ? Ma'am, routine investigations করব, and ma'am special investigations করব. For routine examinations, we will do blood for total count, differential count, hemoglobin percentage, ESR, then blood grouping, iron typing, blood US creatinine, blood sugar level. Specifically বলো যে for the ovarian tumor আমরা what investigation you will suggest for the patient?
and we'll do ultrasonography, then ultrasonography of the in which route কি কোন রুটে করব ma'am, ultrasonography of the whole abdomen or ma'am abdomen. Fantastic. এটা অ্যাবডোমিনাল রুটে করব, হোল অ্যাবডোমেন। এট দ্য সেম টাইম আমরা কিন্তু একটু পারভেজিনাল রুটে একটু করে দেব দেখার জন্য whenever there is a malignant ovarian tumor there is a chances of the seedling, এবং এই সিডলিং গুলো নিচে পড়ে থাকে এটা কিন্তু দেখা যায়। তো আমরা ট্রান্সভেজিনাল করব, বাট যখন অনেক বড় টিউমার থাকে তখন ট্রান্সভেজিনাল দরকার নেই, কিন্তু তখন আমরা হোল অ্যাবডোমেনই করতে পারি। এবং মোর স্পেসিফিক হওয়ার জন্য আমরা যেটা করছি সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন করে ফেলতে পারি দেখার জন্য। সো এখানে আমরা ওভারিয়ান টিউমার যদি হয় একটা জিনিস কিন্তু আমরা করি, পারভেজিনাল এক্সামিনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এখানে কি করা হয়, ফার্স্ট অফ অল উই উইল হ্যাভ টু সি দ্য মাসটা কত বড় সাইজ। যদি এটা ছোট পেলভিক রিজিয়নে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পিভি করে ভালো করে বুঝবো যে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য মাস। যদি এটা অ্যাবডোমিনাল মাস হয় সেক্ষেত্রে আমরা কি করব, যে এখানে মেইনলি পিভি করে দেখা হবে যে পাউচ অফ ডগলাসে whether there is any deposition. So whenever there is a deposition in the pouch of Douglas, the DD is 3. Number 1 হতে পারে malignant ovarian tumor, number 2 হতে পারে tuberculosis, আর number 3 হতে পারে endometriosis. So these are the 3 cases where there is a seedling অথবা tender nodule present in the pouch of Douglas. এই জিনিসগুলো আমরা দেখবো যে পিভি করে এটা আছে কিনা, আর মাসের অবস্থানটা সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে মেইনলি আমরা আল্ট্রাসোনোগ্রাফি বলছি, সিটি স্ক্যান বলছি। এছাড়া শুধুমাত্র আমরা ডায়াগনোসিস করার জন্য এছাড়া আমরা করব টিউমার মার্কার। সো টিউমার মার্কারের মধ্যে যেটা আসবে CA-125, 99, CEA, alpha fetoprotein, LDH, testosterone. These are all are the tumor marker. So যখন আমাদের সারফেস এপিথেলিয়াম যখন হবে টিউমার হবে তখন এটা বাড়বে হচ্ছে হলো CA-125। যখন এটা ইনভলভ করে একটু গাট পর্যন্ত হয়ে যাবে তখন হয়ে যাবে CA-99। যদি এটা হরমোন প্রোডিউসিং টিউমার ঠিক না, যেটা কিনা আমরা বলি ইয়ক সেল টিউমার অথবা জার্ম সেল টিউমার থাকে, সেক্ষেত্রে বাড়তে পারে আলফা ফিটোপ্রোটিন and the testosterone and also the beta HCG. Beta HCG তে কখন বাড়বে, যে যদি এটা কোরিওকার্সিনোমা থাকে সেক্ষেত্রে বিটা HCG বাড়বে। আর এছাড়া তোমার এই এর জন্য ইয়ক সেল টিউমার বা জার্ম সেল টিউমারের জন্য LDH ও বাড়তে পারে। সো দিস আর দ্য হরমোন আমাদের টিউমার মার্কার। তোমাদের কিন্তু একটা রিটেন কোশ্চেন আসে যে রাইট এ শর্ট নোট অন টিউমার মার্কার অফ ওভারিয়ান টিউমার, তখন কিন্তু তোমাকে এই জিনিসগুলো সব সুন্দর করে লিখতে হবে। এটা লিখে রাখো এবং এই প্রশ্নটা আনসারটা জেনে নিও। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার জন্য আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করলাম, এগুলো করলাম। এরপরে তোমাকে বলবে যে ডিফারেন্সিয়েশন কিভাবে ওভারিয়ান ফ্রম আসছে সেটা কিন্তু আমরা বারবার বলেছি। এখন আমাকে বলতে হবে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট দ্য বেনাইন টিউমার, মানে what are the point in favor of the benign ovarian tumor, why it is not the malignant ovarian tumor on the other way? আমাকে আনসারটা করতে পারবে বুশরা? Ma'am, it is benign because ma'am, it is slow progressive tumor, yes. তারপরে ma'am, then it is well circumscribed. It is তার আগে হিস্ট্রিতে বলো, তার কোনো ওয়েট লসের হিস্ট্রি নেই, the pain is not present, and then malignant late stage pain present থাকে, so ma'am এটা benign হওয়ার chance বেশি। Then there is no history of loss of weight, then there is no history of any menstrual abnormalities, then there is no history of anemia or cachexia. আচ্ছা, তখন এখন চলে আসে আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে। হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট whether benign or malignant? On per abdominal examination, ma'am, the mass is the growth, ma'am, it is not rapidly growing, it is a slowly growing tumor. That আর অ্যাবডোমিনালে কিভাবে বলবা যে যদি এটা ফার্স্ট অফ অল না, প্রথমে বলবা যে আমি অ্যাবডোমিনাল এটার সাথে যদি এটা বেনাইন ম্যালিগন্যান্ট হতো তাহলে অ্যাবডোমেনটা হিউজলি ডিস্টেন্ডেড উইথ দ্য অ্যাসাইটিস এন্ড শাইনি। নাম্বার 2, যখন আমি পালপেট করব ইন কেস অফ দ্য ম্যালিগন্যান্ট এটা হবে কি টেন্ডার। নাম্বার 3, যদি আমি পুরা এটাকে যদি দেখতে চাই ওয়ালটা কেমন থাকবে, যে নডুলার থাকবে, পার্টলি সলিড পার্টলি সিস্টিক, এন্ড আর হলো অ্যাসাইটিস শুড বি প্রেজেন্ট। দিস আর দ্য পালপেশন সাইন্স। এরপর তুমি চলে আসো যে মুভমেন্ট মোবিলিটি। ইন কেস অফ দ্য বেনাইন টিউমার it will move in all direction, but in case of the malignant ovarian tumor there is a fixed থাকবে, টেন্ডারনেস থাকবে, টেন্ডার এন্ড ফিক্সড টিউমার থাকবে। এই গেল। এরপরে চলে আসি আমরা আল্ট্রাসোনোগ্রাফি। अगेन আমরা বলবো যে যদি হয় malignant ovarian tumor হয়, usually it is bilateral,
associated with the ascites. এই দুটো জিনিস দেখে আমরা আল্ট্রাসাউন্ড থেকে বুঝতে পারবো and there is a chances of the addition. এরপরে চলে আসবো পার অ্যাবডোমিনাল পার অপারেটিভ ফাইন্ডিং। পার অপারেটিভ ফাইন্ডিং এর মধ্যে আমরা কি বলবো যে যখন আমরা ওপেনিং করব দেখবো যে ফ্রি ফ্লুইড চলে আসে ইনটু মেরিডিয়ান্ট, লট অফ এডিশন, সো অ্যাপ্রোচ উইল বি মোর ডিফিকাল্ট। এরপরে যেটা হলো যে আমরা যখন অ্যাপ্রোচ করে গেলাম তখন আমরা দেখলাম যে হিউজলি পার্টলি সলিড পার্টলি সিস্টিক ফাঙ্গিটিক মাস এবং এটার সাথে এডিশন, লট অফ এডিশন দেয়ার। আর আমরা যে ফ্লুইডটা পাবো এটা হ্যামোরেজিক ফ্লুইড। এন্ড আমরা কি দেখবো, সারফেসটা কি দেখবো যে এটা সারফেস এলিশন আছে এবং এটা হলো আলসারেটেড এলিশন পাওয়া যাবে and the addition. So these are the point in favor of the malignant ovarian tumor by the paraoperative finding. মনে থাকবে এটা কিন্তু রিটেন এবং ভাইভা দুইটি কোশ্চেনই কিন্তু আসে। What are the paraoperative finding of malignant ovarian tumor? এখন চলে আসি আমরা, ইনভেস্টিগেশন ইজ ওভার। এখন চলে আসি ম্যানেজমেন্ট। 40 years of age, family complete, para 2, family history of the malignant ovarian tumor. She had the ovarian cystectomy earlier. So what is your plan of management? কি করব? Ma'am, total hysterectomy with bilateral salpingo-oophorectomy. Not necessarily. When the age is more than 45 years, in that case, total abdominal hysterectomy with bilateral salpingo-oophorectomy. তো এটা আর যদি মনে করো যে না আমি রাখবো, সেই ক্ষেত্রে you have two choice, একটা হলো ওপেন, একটা হতে পারে যে মিনি ল্যাপারোটমি একটা হলো ওপেন করে করতে পারে, একটা করতে পারে ল্যাপারোস্কোপিক কিন্তু ল্যাপারোস্কোপি করার আগে আমাকে কনফার্ম করে নিতে হবে ডেফিনেটলি যে এটা কিন্তু বেনাইন। আমি যখন ল্যাপারোস্কোপি করে ঢুকে আমি কি করে বুঝবো যে এটা বেনাইন নাও হতে পারে? আমি যদি দেখি যে দুইটা বাইল্যাটারাল, 2 নাম্বার অ্যাংরি লুকিং, অনেক ভাস্কুলার মনে হলো, ভাস্কুলারিটি বেশি, 3 নাম্বার লট অফ এডিশনস আর দেয়ার, 4 নাম্বার সাথে একটা হেমোরেজিক ফ্লুইড পেলাম, 5 নাম্বার আমরা এখানে কোনো সারফেস লেশন পেলাম, তাহলে কিন্তু শুরুতেই বলতে পারবো যে ইট মাইট বি ম্যালিগন্যান্ট। সেক্ষেত্রে আমরা তাকে কনভার্ট করে ল্যাপারোটমি করে তারপরে অপারেশনটা করে ফেলতে পারি। ঠিক আছে, বুঝে গেল? Yes, ma'am. অপারেশনটা what are the variation of the অপারেশন? একটা আমরা করতে পারি ওভারিয়ান সিস্টেক্টমি, একটা করতে পারি ওভারেক্টমি, একটা করতে পারি সালপিঙ্গোফারেক্টমি, একটা করতে পারি total abdominal hysterectomy with salpingo-oophorectomy. It can be done by the laparoscopy, it can be done by the laparotomy. ঠিক আছে, এখন তুমি আমাকে বলো what are the classify ovarian tumor বললে আমরা কি বলবো? পারবো না এটা? ক্লাসিফিকেশন অফ দ্য ওভারিয়ান টিউমার প্লিজ তোমরা আজকে হোমওয়ার্ক তোমরা সবাই লিখে ফেলবা যে এই ক্লাসিফাই ওভারিয়ান টিউমার একদম সুন্দর করে, এটা রিটেনে খুব আসে। এরপরে প্রশ্নটা করবে যে হোয়াট আর দ্য কমন সিমটম অফ দ্য ওভারিয়ান টিউমার। আমি তো বললাম লাম্প থাকে, তারপরে জিআইটার কমপ্লেন থাকে, ওয়েট লস থাকে, এইসব জিনিস থাকতেই পারে, বাট ডিপেন্ড করে হোয়াট টাইপ অফ টিউমার ইট ইজ। এটা হতে পারে কিছু আছে যে হরমোন প্রডিউসিং টিউমার। হরমোন প্রডিউসিং এগেইন 2 টাইপ, একটা হতে পারে যে ফিমেল টাইপ, একটা হলো মেল টাইপ। যেরকম সার্টিলি লেডিক সেল টিউমার হচ্ছে মেল টাইপ, আবার গ্রানুলোসা সেল টিউমার, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা ফিমেল। তাইলে হচ্ছে তাই যদি হয়, তাহলে যদি এটা সার্টিলি লেডিক সেল টিউমার যদি হয় সেক্ষেত্রে তার কি হবে, তার এন্ড্রোজেন তার মানে টেস্টোস্টেরন বেশি রিলিজ হবে, সেই কারণে তার কি হবে, ভয়েস চেঞ্জ হয়ে যাবে, একনি থাকবে, তারপরে বিয়ার্ড থাকবে, মাস্টেচিও থাকবে, এইসব আনন্যাচারাল বেরিয়ে যাবে, ক্লাইটোনোমেগালি হয়ে যাবে, লস অফ লিবিডো হবে, ব্রেস্ট অ্যাট্রোফাইড হয়ে যাবে। দিজ আর দ্য সাইন্স অফ দ্য সার্টিলি লেডিক সেল টিউমার। যদি এটা গ্রানুলোসা সেল টিউমার থেকে সেল টিউমার হয় সেখানে কিন্তু এস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হবে, সেক্ষেত্রে কি হবে, একটা প্রিকশিয়াস পিউবার্টি, আর একটা হতে পারে যে পোস্টমেনোপজাল ব্লিডিং। এই দিজ আর দ্য 2 সিমটম। প্লিজ এগুলো নোট ডাউন করে রাখো। তাহলে একটা হলো হরমোন প্রডিউসিং টিউমার বলে, আরেকটা বলে কি যে সলিড টিউমার। তোমার কি আচ্ছা হরমোন প্রডিউসিং টিউমার তাহলে কি কি আছে? তাহলে আমাদের যে ওগুলা সার্টিলি লেডিক সেল টিউমার, তারপরে আসবে হলো যে থেকা গ্রানুলোসা সেল টিউমার, এই 4টা হলো হরমোন প্রডিউসিং টিউমার। এছাড়া হলো যে তোমার ইয়ে থেকে হতে পারে যে তোমার যে জার্ম সেল টিউমার থেকেও কিন্তু হরমোন প্রডিউস হতে পারে, স্পেশালি বিটা এসএইচজি এন্ড টেস্টোস্টেরন।
এখন তুমি চলে আসো যে সলিড টিউমার কোনটা কোনটা। তাহলে সলিড টিউমারটা বলতে পারবা কয়েকটা সলিড টিউমারের নাম? এগেইন সার্টিলেটিস সেল টিউমার ইজ আ সলিড টিউমার, তাই না? ফাইব্রোমা ইজ আ সলিড টিউমার। এই কথাগুলো কিন্তু তোমাকে বলতে হবে। সো whenever there is a solid tumor, সেটার সাথে আবার সিম্পটম কি হতে পারে? মেস সিম্পটম এন্ড সিটোমিক সিম্পটম। দিস ইজ এগেইন দ্য সিম্পটম অফ দ্য ওভাইন টিউমার। তাহলে একটা হলো ক্লাসিক ওভাইন টিউমার, একটা হচ্ছে হলো ইয়েটা মিক্সোমাটা একটা, আর একটা হলো যে তোমার হরমোন প্রোডিউসিং ওভাইন টিউমারের সিম্পটম। সো দিস আর দ্য থ্রি টাইপ অফ দ্য সিম্পটম ফর দ্য ওভাইন টিউমার। ক্লিয়ার? মনে থাকবে? জি ম্যাম। তোমরা মনে হয় টায়ার্ড হয়ে গেছো, এখন কথা বলতে গেলে তোমাদের অনেক সময় চলে যাচ্ছে। সো তাহলে ওভাইন টিউমারটা এখন তাহলে আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকলটা ডিপেন্ড করবে তার এজ, তার ফার্টিলিটি, তার ফিউচার প্রেগনেন্সির এটা এবং তার পার্সোনাল উইশ। পেশেন্টের সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, স্টিল সে চাচ্ছে যে তার ওভারি থাকতে হবে, সেক্ষেত্রে আমি কিন্তু তাকে তার চয়েস মতোই কিন্তু আমি তাকে দিব। ফাইনালি আসো এখন তাহলে এই পেশেন্টকে অপারেশন করার আগে হোয়াট মাইট বি দ্য প্রি অপারেটিভ তাকে কি করবো সেই জিনিসগুলো আমরা একটু করে নেবো। অপারেটিভ ফিটনেসের সমস্ত ইনভেস্টিগেশন গুলো করে নেবো, আমরা দিয়ে দিব। আমরা অলওয়েজ ট্রাই করবো ল্যাপারোস্কোপিক্যালি করার জন্য, যাতে করে তার ল্যাপারোটমির যে কমপ্লিকেশন গুলো হয়, যেরকম তার ওন্ডিসেন্স ইনফেকশন, এবং এখান থেকে কি হয় আলটিমেটলি যে ইয়েতে অ্যাবডোমেনে আলটিমেটলি কি হতে পারে, হার্নিয়া হয়ে যেতে পারে ইন কেস অফ দ্য ল্যাপারোটমি। বাট ইফ ইট ইজ দ্য ল্যাপারোস্কোপি সেক্ষেত্রে স্মল ওপেনিং দিয়ে করা হয়, সেই জন্য তার এই ধরনের হার্নিয়া বা এইসব কমপ্লিকেশন গুলো থাকে না, লেস স্টে এটা থাকবে, এবং এটা আলটিমেটলি তার ওই যে অল দ্য মরবিডিটি রিলেটেড টু দ্য ল্যাপারোটমি উইল বি লেস। এই জন্য আমরা ল্যাপারোস্কোপিটাই বেশি করি। তাহলে আজকে তোমাদের পড়া থাকবে যে ওভাইন টিউমার ক্লাসিফিকেশনটা একটু দেখবা, তারপরে হলো যে আচ্ছা আরেকটা হলো যে একটা খুব জিজ্ঞেস করে যে একটা ওভাইন টিউমার নিয়ে একটা একুট ইমার্জেন্সি নিয়ে কখন কখন আসবে, তুমি কি বলবা? এটা আরেকটা টার্ম হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লেক্স ওভাইন টিউমার, কি বলবে? One is torsion, one is rupture, number 3 is the infection, number 4 is the malignant changes. Torsion, rupture, infection, malignant changes, and the degeneration. তাহলে একটা সিনারিও তোমাদের খুব দেয় যে টুইস্ট ওভাইন টিউমার, তার মানে হলো এরকম 26 ইয়ার্স একটা গার্ল, সে করছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল স্টেন্স এন্ড টেন্ডার এন্ড রিজিড, এন্ড বাকি যেগুলো একটা লাম্প দেখতে পাবো। তাহলে এই জিনিসটা ডিউটিতে কি আসবে, একটা হলো কি যে টর্শন, আমি কি বললাম, টর্শন, ইনফেকশন, ম্যালিগন্যান্ট চেঞ্জেস। এখানে টর্শন হলো পেইন হতে পারে, রাপচার হলো পেইন হতে পারে, হ্যামারেজ হতে পারে, তারপরে ইনফেকশন হলো পেইন হতে পারে, ম্যালিগন্যান্ট চেঞ্জেস হলো পেইন পারে। সো যখন আমরা টর্শনটা ফিল করবো তখন কিন্তু শিফটিং ডালনেস থাকবে, টর্শন যখন থাকবে তখন রিজিড এন্ড থাকবে, এবং সাথে কি থাকবে যে তার টেম্পারেচারও রেইজ করতে পারে। সো এই ধরনের পেশেন্ট যদি থাকে ইমিডিয়েটলি তাকে অ্যাডমিশন দিয়ে দিব, তাকে পেইন কিলার দিয়ে দিব, আইবুপ্রোফেন দিয়ে দিব। আমরা দেখবো যে ইমপ্রুভমেন্ট হয়ে গেছে কিনা উইদিন 24 আওয়ার। যদি 24 ঘন্টার মধ্যে যদি ইমপ্রুভ না হয়, সেই 2 থেকে আড়াইটা প্যাচ যদি খেয়ে যায়, there is a chances of the changes of avascularity, ultimately the damage of the ovary, and this is why আমাদের যদি ইয়ে হয় ইমপ্রুভ না করে সেক্ষেত্রে ইমিডিয়েটলি আমাদের অপারেটিভ ট্রিটমেন্টে চলে যেতে হবে। মনে থাকবে? মনে থাকবে কি থাকবে না? জি ম্যাম। তাহলে মোটামুটি আমার কাছে মনে হয় আজকে এতটুকুই থাকুক। আর কি তোমরা কিছু জানতে চাও? এখন 1:15 বাজে, নিশ্চয়ই এভরিবডি ইজ টায়ার্ড। এখন কোশ্চেন আনসারের জন্য আরো 15 মিনিট রাখলাম, তারপরে আমরা ছুটি করে ফেলবো। আজকে অনেক পড়া হয়ে গেছে, আজকে আমাদের 9:30 থেকে 1:30, তাহলে কয় ঘন্টা হলো? অলমোস্ট 4 আওয়ার্স। বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ম্যাম প্রিভিয়াস হিস্ট্রি অফ ওভারিয়ান সিস্টেক্টমি থাকলে কি আবার ওভারিয়ান সিস্টেক্টমি মানে করা যাবে? আমি হয়তো সিস্টেক্টমি না করে একদম ওভারেক্টমি করে ফেললাম, আর একটু ওভারি রেখে দিলাম।
আর এই ক্ষেত্রে ভেরি গুড কোয়েশ্চেন, যেহেতু তার ফ্যামিলি আছে এবং তার একটু অ্যাসাইটিস আছে, আমি ইচ্ছে করে এই প্যাচটা রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু একটা ফ্রোজেন সেকশন করার এভরি চান্স আছে, বিকজ ওকে হয়তো আমি অবভিয়াস দেখতে পাচ্ছি না যে কোনো ম্যালিগন্যান্সি, বাট এটা হতে পারে। এরকম আমরা অনেক অপারেশন করে দেখেছি, পরে এটা এরকম আসবে যে মানে এটা কার্সিনোমা ইনসিটু, তার মানে ভিতরে থেকে থাকে। এইসব কেসে আমরা অবশ্যই ফ্রোজেন সেকশন বায়োপসি করে রিপোর্ট দেখে তারপরে করব। আর যখন আমরা অপারেশন করব তখন আমরা কিন্তু সালফিঙ্গোফ্রেক্টমি করব, আমরা কিন্তু এটা পেরিটোনিয়াল ওয়াশ দিয়ে দিব, আমরা কিন্তু ইনফ্রাকলিকোমেটেক্টমি করব, সবকিছু করে ফেলবো, সো দ্যাট যদি আমি আমার লাইফে লাস্ট 1 ইয়ারও অনেকগুলো কেস করেছি যেগুলো কমপ্লিটলি বেনাইন মনে হয়েছে, পরেই দেখেছি যে তার পজিটিভ। ওই সময়টা দেখলাম যে ইনফ্রাকলিকোমেটেক্টমি করে সব নেগেটিভ হওয়াতে কেমোথেরাপি দেওয়া লাগেনি। সো তুমি যখন এই ধরনের অপারেশন করবে সবকিছু করা লাগবে। এখন চলে আসি যে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার যদি তার হতো তাহলে কি অবস্থা হতো। আমরা দেখলাম এই পেশেন্টটাকে খুলে যে হ্যামোরেজিক ফ্লুইড পেলাম, একদম এক্সকাভেশন পেয়ে গেছি, একদম লট অফ এরিয়েশন, হোয়াট শুড ইউ ডু? আমাদেরকে কিন্তু প্রপার সার্জারিটা করতে হবে। সেই সার্জারিটার নাম কি? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ সালফিঙ্গোফেরেক্টমি উইথ দ্য টোটাল ওমেন্টেক্টমি। এখন কিন্তু ইনফ্রাকলিকোমেটেক্টমি করে না। এছাড়া পালপেটিকুলার লিম্ফ নোডগুলো দেখবো, লিম্ফ নোডগুলোকে ফেলে দেবো। সো দিজ আর দ্য প্রোটোকল অফ দ্য ম্যানেজমেন্ট রাইট নাও। কিন্তু এই পেশেন্টটা যদি এরকম হতো যে সে এসছে উইথ দ্য ম্যালিগন্যান্ট সাইন্স এবং উই আর নট শিওর অ্যাবাউট দ্য স্টেজিং, মানে আমাদের যেটা বলা হয় যে যখন আমাদের ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার থাকে তখন স্টেজিং দুইটা টার্ম আছে, ওয়ান ইজ স্টেজিং, গ্রেডিং। গ্রেডিং হচ্ছে এক্সটেন্ডেড টিউমার ইজ গ্রেডিং, স্টেজিং হচ্ছে এক্সটেনশন অফ দ্য টিউমার টু দ্য ডিফারেন্ট অর্গান ইজ কল্ড দ্য স্টেজিং। সো আমাদের যে স্টেজিংটা আমরা অন্যান্য যেমন কার্সিনোমা সার্ভিস কিন্তু স্টেজিংটা ক্লিনিক্যালি সম্ভব, কিন্তু এখানে কিন্তু ক্লিনিক্যালি সম্ভব না, সার্জিক্যাল স্টেজিং করতে হবে। সো আমরা সার্জিক্যাল স্টেজিং করতে গিয়ে দেখা গেল যে এই টিউমারটা অ্যাডভান্স ম্যালিগন্যান্সি হতে পারে, অথবা আমরা আগে থেকে বুঝে নিলাম এটা অ্যাডভান্স ম্যালিগন্যান্সি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট ডিফারেন্ট। নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, তারপরে সার্জারি, দেন আবারও কেমোথেরাপি। নিউ অ্যাডজুভেন্ট মানে হচ্ছে যে বিফোর দ্য সার্জারি whenever we are prescribing the anti-cancer drug, it is called the neoadjuvant। তাহলে আমরা এই পেশেন্টের জন্য নিউঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি আমরা দিতে পারি। কি কি টাইপের কেমোথেরাপি দেওয়া হয় এখন না এলাম, তাহলে তোমাদের মাথা গরম হয়ে যাবে, তাহলে এতটুকু শুনো যে নিউয়ার জেনারেশনে যেটা দেওয়া হয় সেটা প্লাটিনাম বেসড থেরাপি দেওয়া হয়, 6 থেকে 12টা সাইকেল পর্যন্ত দেওয়া হয়। তো ইনিশিয়ালি আমরা 3 to 6 সাইকেল দিয়ে সাইজটা ছোট করে ফেলি, অ্যাডিশন গুলো ছুটে নিয়ে চলে আসি, এরপরে আমরা খুব নাইস ওয়েতে অপারেশনটা করে ফেলতে পারি। সেটা হলো ইন কেস অফ দ্য ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। অল্টারনেটিভলি আমরা করতে পারি যে এটা টোটাল হিস্টেক্টমি উইথ সালফিঙ্গোফেরেক্টমি করলাম, অথবা সালফিঙ্গোফেরেক্টমি করে যদি ফ্যামিলি কমপ্লিট না হয় তাহলে সালফিঙ্গোফেরেক্টমি করে অন্য ওভারিটাকে রেখে দেওয়া হয়। কিন্তু আমরা রেখে দিয়ে আমরা কি করব যে আমরা বায়োপসি নিয়ে এরপর আমরা কেমোথেরাপি দিয়ে দেবো, দিয়ে 2 বছর পরে আমরা প্রেগন্যান্সি অ্যালাউ করতে পারি। মনে থাকবে? সো যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা তখনই করবো যদি ফিউচার প্রেগন্যান্সি ইজ রিকোয়ার্ড। সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে বায়োপসিটা করে অ্যাকর্ডিংলি আমরা কেমোথেরাপি দিব, দিয়ে তাহলে অ্যাটলিস্ট 6 মান্থস পরে আমরা কেমোথেরাপি স্টার্ট করবো। কেমোথেরাপি যখন কমপ্লিট হয়ে যাবে তারও 3 মাস পরে আমরা প্রেগন্যান্সি অ্যালাউ করতে পারবো। ঠিক আছে? মনে থাকবে? জি ম্যাম। আর কি কি অর্গান ফেলা হবে তাহলে আমরা বলবো ইউটেরাস ফেলবো, সার্ভিক্স ফেলবো, ব্রড লিগামেন্ট ফেলবো, আর টিউব ফেলবো, ওভারি ফেলবো, আর হলো ওমেন্টেক্টমি। ওমেন্টেক্টমি কিন্তু টোটাল ওমেন্টেক্টমি করা হয়, তাতে করে যে লাভটা হয় একটা বাল্ক অফ দ্য টিউমার কমে যায়, অ্যাডিশনটা কমে যায়, অ্যাসাইটিসটা কমে যায়, পেশেন্ট অনেক ভালো হয়ে যায়। মনে থাকবে? জি ম্যাম। এবার বলেন আর কারো কি? ফারহানা বলো তো বাবা, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন আছে ফারহানা? রাইসা? জি ম্যাম। কোনো এনি কোয়েশ্চেন? নো ম্যাম। তামান্না? জি তামান্নার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকে তোমাদের 3টা কেস পড়া হলো, ফাইব্রয়েড ইউটেরাস, বেনাইন ওভারিয়ান টিউমার, ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। আর ইউ হ্যাপি? জোরে ইয়েস বলো। ইয়েস ম্যাম।
তোমরা হ্যাপি, আচ্ছা। তাহলে আজকে এতটুকুই থাকলো। কোয়েশ্চেন গুলো তোমরা লিখে নিয়েছো কি কি কোয়েশ্চেন আমি করেছি? ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশনটা লিখতে দিয়েছি। আর 2 নাম্বার দিয়েছি হলো যে আচ্ছা তুমি আমি সিনারিও দিয়ে দিই, তোমরা লিখে অভ্যাস করে ফেলো, কারণ রিটেন কোয়েশ্চেনের জন্য। একটা তো ক্লাসিফিকেশন, তারপরে লিখবে যে ক্লাসিফাই, পরে এরপরে নেম লেখো, নেম ফর হরমোন প্রডিউসিং টিউমার, how a hormone producing tumor can present to you. Write a short note on twisted ovarian tumor. অথবা twisted ovarian tumor দিয়ে কিন্তু একটা scenario based question আসে। তারপরে লিখো যে how can you diagnose অথবা malignant ovarian tumor clinically. ঠিক আছে? এরপরে লেখো এই যে benign ovarian tumor যেটা, outline the management of ovarian tumor according to the age. ঠিক আছে? এই কটাই থাকলো ওভারিয়ান টিউমারে। আজকে আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আমাদের সাথে নেক্সট কবে আবার কথা হবে? নেক্সট কি আমরা অ্যাবর্শন পড়বো নাকি আমরা কোয়েশ্চেন আনসার পড়বো? নেক্সট ক্লাসে আমরা কোনটা পড়বো? কোয়েশ্চেন আনসার মানে এসওই কোয়েশ্চেন নাকি অ্যাবর্শন রিলেটেড আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং এর পুরো কেস? বলতে পারবে না? তোমরা নিজেরা ঠিক করে আমাকে কোশ্চেন আনসার। ওকে, ঠিক আছে। তো তোমরা তারপরে ঠিক করে আমাকে জানিও। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।